শঙ্কাশ্যপ্যাং মহাতিম দিব্য শঙ্কতুষারাভ্যাং ক্ষীরদারণুবসম্ভবম নমামি শশিন ভক্তা সম্ভর মুকুটভূষণম ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাং কৌমারং শক্তিহস্তাঞ্চলহিতঙ্গং প্রণামহম প্রিয়ঙ্গুকোলিকাশমং রূপেণ প্রতিমাং বুধং সৌমাং সর্বগুণোপেতং তং বুধং প্রণামহম দেবতানাং ঋষিণাং চ গুরুকনক সন্নিভম বন্দে ভোক্তা ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ বিনালাভং দৈত্যনাং পরমাং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তরাং ভার্গবং প্রণামহম নীলাঞ্জন চাইপ্রক্ষং রবিসুত মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনৈশ্চরম অদ্যকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমারদকম সিংহিকায়া শতদোদ্যৈতং রাহুল প্রণামহম পলালধুম শঙ্কাশং তরাগ্রহ বিমারদকম রৌদ্রাং রুদ্রাত্মকং কুরুং কেতুং প্রণামহম ওম আদিত্যাদিনবগ্রহায় নমঃ। বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 1, এটি হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস। তো বিষয় হচ্ছে গ্রহের গোচর বিচার পদ্ধতি। গ্রহের বিচার পদ্ধতি, গোচর বিচার পদ্ধতির জন্য আমাদের লাগবে একটি জন্মছক, লাগবে একটি গোচর ছক, তারপরে আমাদের লাগবে বিচার পদ্ধতি। আমরা এখানে করব। তো প্রত্যেকে খাতায় 3টি করে ছক আমরা এঁকে নেব। নেওয়ার পরে আমাদের একটি জন্মছক লাগবে। তো জন্মছকটি আমরা যেভাবে তৈরি করি ওভাবেও তৈরি করে নিতে পারেন, অথবা আপনাদের পক্ষ থেকে যদি বলেন যে রোল নাম্বার অনুযায়ী জন্মছক নেবেন, তাহলে সেটি নেওয়া কিন্তু সম্ভব। যদি আপনাদের রোল নাম্বার, তো লটারিতেই হয়েছে আপনাদের রোল নাম্বার, তো রোল নাম্বার যদি লটারিতে হয়ে থাকে, তো 1 রোল নাম্বার কে আছেন তার জন্ম তারিখ জানেন কিনা? যদি 1 না জানেন, তাহলে 2 যে আছেন সে জানেন কিনা? জি স্যার, 2 উপস্থিত। 1 আছেন? 1 কে? 1 নাম কি? ঝুমা চৌধুরী। নেই। না স্যার, এক তো হচ্ছে ঝুমা ওনার পাল। কে? ঝুমা ঝুমুর পাল। ঝুমুর পাল। আচ্ছা, সরি, কাছাকাছি 2টা নাম। তাহলে কি 2 নেব? 1 যেহেতু নেই, 2 নেব। স্যার, 1 যেহেতু স্যার নাই, সেই হিসেবে হৃদয় নন্দিতা হচ্ছে 2। হ্যাঁ, তাহলে হৃদয়ানন্দী বাবু আপনার জন্ম তারিখ, জন্ম ছকটা বলেন, তারিখ বলেন, স্যার, কারণ আমাদের ডিগ্রি মিনিট একবারে দরকার। আগে তারিখ বলেন। 25শে ফেব্রুয়ারি 1979। 25/02/1979। কয়টায়? রাত 8টা 45। 8টা 45 PM। ঢাকা। ঢাকা। স্যার প্ল্যানেটটা বের করেন। স্যার, প্ল্যানেটটা বের করা আছে। কথা বলেন। হ্যাঁ স্যার, চন্দ্র দিয়ে শুরু করি। চন্দ্র হচ্ছে মকরে। মকরে চন্দ্র কত ডিগ্রিতে? 27 ডিগ্রি 30 মিনিট, ধনিষ্ঠা নক্ষত্র। হ্যাঁ, তারপরে? তারপরে স্যার কুম্ভে আছে রবি। রবি কত ডিগ্রি? রবি হচ্ছে 12 ডিগ্রি 50 মিনিট, শতবিশা নক্ষত্র। 12 ডিগ্রি 50 মিনিট। তারপরে? রবির পরে আছে মঙ্গল। এও মঙ্গল। কুম্ভে। মঙ্গল কোথায় কোথায়? মঙ্গল কুম্ভে। কুম্ভে আর কেউ আছে? হ্যাঁ স্যার, 4টা গ্রহ আছে কুম্ভে: রবি, মঙ্গল, বুধ, কেতু। তখন আপনার বলতে হবে যে আমার তাহলে লেখার জায়গা এইভাবে তৈরি করতে হবে। বুঝতে হ্যাঁ স্যার, পেরেছেন? ঠিক আছে, আর প্রত্যেকটা বলে দেবো আপনি স্যার। এখন এসে লগ্ন থেকে শুরু করতে হয়, না করে চন্দ্র থেকে শুরু করবেন। বলেন এবার, প্রথমে আছে কে কে সব কয়জনের নাম বলেন গ্রহ। রবি, মঙ্গল, বুধ, কেতু। রবি, মঙ্গল, বুধ, আর হচ্ছে কেতু। জি স্যার। হ্যাঁ, রবির ডিগ্রি বলেন। রবির ডিগ্রি হচ্ছে 12 ডিগ্রি 50 মিনিট।
12°50', মঙ্গল মঙ্গল হচ্ছে 4°40', 4°40', বুধ 26°13', 26°13', কেতু কেতু হচ্ছে 23°53', 23°53'। পরে এরপরে কর্কটে বৃহস্পতি কর্কটে বৃহস্পতি কত? 6°42'। 6°42'। তারপর এরপর শনি হচ্ছে সিংহে, সিংহে দুইটা দুইটা গ্রহ বসবে, শনি এবং রাহু। শনি এবং রাহু বলেন তাহলে। শনি কত? 17°18'। 17°18'। রাহু 23°53'। 23°53'। এবার তারপরে কন্যায় লগ্ন, কন্যায় লগ্ন কত ডিগ্রি? 21°33'। 21°33'। এটা একটু এবার সবাই শুক্র, বসিয়ে নেন। এবার স্যার আর শুক্র বাকি। আমাদের এই আমাদের এটি উচ্চতর ব্যাচ। প্রাথমিক ব্যাচের শিক্ষার্থীরা যেন না বলার সুযোগ পায় যে আমাদের ভিডিও অফ থাকে। স্যার আমরা ভিডিও স্যার অফ থাকে স্যার লগ্ন অমনোযোগ। কোন নাই না স্যার? স্যার স্যার লগ্ন হ্যাঁ, তো লগ্ন বৃষ্টি কন্যা। হয়ে গেল স্যার। স্যার বৃষ্টিতে স্যার হয়ে গেল শুক্র স্যার। কোথায়? শুক্র শুক্র এখনো বলিনি, শুক্র হচ্ছে ধনুতে। 21°33' হচ্ছে কন্যায়, আর আর শুক্র শুক্রটা হচ্ছে বসিয়ে নিন ধনুতে। স্যার। হ্যাঁ, আর ধনু শুক্র এ পাচ্ছে 29°20'। 29°20'। হ্যাঁ, কমপ্লিট। হুম। সবাই ছকটা বসায় নেন, ডিগ্রি সহ বসিয়ে নেন। এবার হৃদয়দা গোচর তার একটু প্ল্যানেটটা, বলেন দেই, তার একটু বলেন। গোচর প্ল্যানেটটা নীরজ স্যার বলেন। 25/2/1979। গোচর হচ্ছে স্যার ধনু লগ্ন, ধনু লগ্ন, কুম্ভে রাহু, লগ্নের ডিগ্রি না বললেও কুম্ভে রাহুর ডিগ্রি বলেন। রাহুর ডিগ্রি 6°। 6 ডিগ্রি। মিনিট আছে? মিনিট নাই স্যার, আচ্ছা, সেকেন্ডে গেছে। 6:00 মিনিট। তারপর শনি হচ্ছে মিনে। শনি মিনে, হ্যাঁ, কত ডিগ্রি? শনি হচ্ছে 20°27'। 20°27'। এইবার হচ্ছে মঙ্গল বৃষে। বৃষে মঙ্গল, মঙ্গল হচ্ছে 29°37'। 29°37'। তারপরে হচ্ছে স্যার মঙ্গলটা আরেকবার দেখবেন স্যার, নীরজ স্যার। হ্যাঁ মঙ্গলটা হ্যাঁ, কি করব? 19°37'। হ্যাঁ, আমি কি 29 শুনলাম কিনা এই জন্য বললাম। আহ, এইবার হচ্ছে মিথুনে হচ্ছে আপনার বুধ। মিথুনে বুধ স্যার, বুধ হ্যাঁ, বুধ কত? 23°22'। 23°22'। এইবার কর্কটে হচ্ছে বৃহস্পতি আর কর্কটে রবি। রবি বৃহস্পতি, হ্যাঁ, রবি বৃহস্পতি। বৃহস্পতি 9°43'। 9°43'। আর রবি রবি হচ্ছে 1°40'। 1°40'। আর কেতু শুক্র হচ্ছে সিংহে। কেতু শুক্র চন্দ্র সিংহে। কেতু শুক্র চন্দ্র এইটুকু পর। কেতু 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 হচ্ছে 6°। অনেকে আনমিউট করে আছেন, প্লিজ মিউট করে দিন। কেতু 6°0'। শুক্র শুক্র 15-27'। 15°27'। আর হচ্ছে চন্দ্র 26-25'। 26°25'। শেষ। দগ্ধ কি স্যার যে করতে হবে স্যার? বকরি দগ্ধ। বুধ বকরি বকৃত আছে মনে হয়। বুধ বক্রি বুধ আর বৃহস্পতিও জুপিটার, দগ্ধ, বৃহস্পতি কম্বাস্ট। বুধও বৃহস্পতি দগ্ধ। দগ্ধ।
সবাই বসিয়ে নিয়েছেন কিনা? আমি বসাতে পারিনি স্যার, কর্কটের রবি কত ডিগ্রি বলছিলেন, ডিগ্রিটা লিখতে পারিনি। 1 ডিগ্রি 40 মিনিট। রবি। হুম। আর আর কে আছে ওখানে? বৃহস্পতি আছে। বৃহস্পতি কত? বৃহস্পতি 9 ডিগ্রি 45। আর কেউ আছে? আর নাই। তারপরে কি আছে? তারপর সিংহে যান কেতু শুক্র চন্দ্র। কেতু শুক্র চন্দ্র। শুক্র কেতু কত? 15, কেতু 6 ডিগ্রি। 6 ডিগ্রি। শুক্র হচ্ছে আপনার 15-27। স্যার 15-27। গোচরে লগ্নের ডিগ্রি দিব না? হ্যাঁ, গোচরের লগ্নে ডিগ্রি তো চলতেছে ভাই। কত আছে? এটা তো স্যারে লেখেনি। লেখলো তো এখন। না, লগ্নের ডিগ্রি লেখিনি। ও লগ্নে ডিগ্রি লেখেন নাই? না। 22 ডিগ্রি 40। 22 ডিগ্রি লগ্নের কেতু ডিগ্রি 22 শুক্র। ডিগ্রি। তার কেতু লগ্নের শুক্রের পরে ডিগ্রি আর কেউ বলেন আছে? 21 ডিগ্রি 33 স্যার, লগ্নের ডিগ্রি। আর যাই হোক, এটা সমকরণ করলে তো কারেকশন হবে না করে, ভাই। এটা সমস্যা না, করেন, কারেকশন করে নিয়ে এটা হচ্ছে বসান। আপনি যে অ্যাপ ব্যবহার করতেছেন, আমি তার চেয়ে ভালো মানের অ্যাপ ব্যবহার করতেছি। ঠিক আছে? আগের বার এটাই বলছিলেন নাকি? তাই আপনি কি কোনটা? বলতেছিলেন? এই 21 ডিগ্রি 33 মিনিট জন্ম না ছকে না, স্যার। জন্মছক না, গোচর চক বলতেছি, গোচর ও গোচর। ঠিক আছে, গোসল ঠিক আছে। বলছি যে প্রেসিডেন্সিয়াল লেখা হচ্ছে আপনার। হ্যাঁ, কেতু লিখছি, শুক্র লিখছি, তারপরে? চন্দ্র লিখেন, চন্দ্র হ্যাঁ, 26-25। ঠিক আছে। হুম। আচ্ছা, আমি সবার কাছে একটু অনুরোধ রাখবো, শুধু টিচাররা ছাড়া সবাই আনমিউট রাখি। যখন মানে কথার প্রয়োজন আছে স্যারের সাথে পারমিশন নিয়েই অন করেন, কারণ এত ডিস্টার্ব করে যে মনোযোগ হারাই ফেলি। অনুরোধ করতেছি প্লিজ। অর্পিতা ম্যাডাম, আপনি লিখে নিয়েছেন? আপনার ভিডিও অফ রয়েছে, আপনি লিখে নিয়েছেন? আচ্ছা, তাহলে আমরা বিচার প্রক্রিয়া শুরু করব। বিচার প্রক্রিয়ার আগে আমাদের দেখতে হবে যে জন্ম প্ল্যানেটটা তো আমরা জানি, সেই জাতক নিজেই। গোচর প্ল্যানেট মানেও কিন্তু আমরা জানি যে এটি আজকের দিনের প্ল্যানেট, এ পর্যন্ত কিন্তু আমরা জানি। তাহলে এই যে গ্রহের গোচর বিচার পদ্ধতি কিভাবে হবে, এটাও আমরা জানি যে চন্দ্র থেকে বিচার হয়। কিন্তু চন্দ্র থেকে যে বিচার হয় সেই বিচার কিন্তু আমরা করে দেখিনি, আমরা কখনো করে দেখিনি। তো অনেকে দেখা গেল আপনার সামনে ক্লায়েন্ট আসলো, আপনার এই গোচর কেমন যাচ্ছে, বা আজকের দিন কেমন যাচ্ছে, আজকের দিন না, এই বছর কেমন যাচ্ছে, এই মাস কেমন যাচ্ছে, এখন কেমন যাবে, তাকে বাড়ি গিয়ে, আজকেই বাড়ি গিয়ে আপনারা দেখা যাচ্ছে প্রত্যেকের জন্ম তারিখ নিয়ে এভাবে আপনারা কিন্তু বলতে পারবেন। যদি এই পদ্ধতি এইভাবে অবলম্বন করেন তাহলে আপনারা বলতে পারবেন। তো সেটি প্র্যাকটিসও করতে হবে, শিখতেও হবে, প্র্যাকটিসও করতে হবে, এটি আমাদের মাথায় রাখতে হবে। তো তো আমরা আগে শিখি, তারপরে আমরা প্র্যাকটিস করি। সব সময়ের জন্য গ্রহের গোচর বিচার হয় রাশি থেকে, আর জন্মছক, দশা অন্তর্দশা সবকিছু বিচার হয় লগ্ন থেকে। তাছাড়া আপনাদের কিন্তু শেখানো হয়েছে যে আপনারা 50% লগ্ন, 50% অন্তত রাশির গুরুত্ব দেবেন। আমি জীবনে তার থেকে বেশি রাশির গুরুত্ব দিয়ে থাকি, লগ্ন অপেক্ষা রাশির গুরুত্ব আমি বেশি দিয়ে থাকি। তো আপনাদের বলেছি যে আপনারা অন্তত 50% লগ্ন, 50% রাশির গুরুত্ব দেবেন। তো গোচর বিচারের ক্ষেত্রে পরিপূর্ণটাই রাশির উপরে নির্ভরশীল, লগ্নের উপরে নয়। এটাকে হোরারি জ্যোতিষ বলা হয়। তো
তখন আমরা রাশিকে মার্ক করব। তো এখানে হচ্ছে বিচার পদ্ধতি, রাশি কিন্তু আমার মকর, ওই যে জন্ম ছকে যে রাশি, সেই রাশি কিন্তু এখানে নিয়ে আসছি। কিন্তু রাশি জন্ম ছকে হচ্ছে 27°30'। আমরা যদি এখানে লিখি যে চন্দ্রের স্পুটটা যদি লিখে নেই, বা আমরা যদি সবসময় স্পুট দিয়ে চেষ্টা করি, করা উচিত, তাহলে কিন্তু সুবিধা বেশি হয়। তো আমরা চন্দ্রের স্পুটটা আগে এখানে একটু লিখে নিই, যে চন্দ্র জন্মকালীন ছিল 27°30'। 27°30'। এখান থেকে কিন্তু এই গোচর প্ল্যানেটটি এইখান থেকে বিচার হবে। তো আমি এখানেই বসিয়ে দিতে পারতাম, মানে এখানে চন্দ্র বসিয়ে দিতে পারতাম, কিন্তু একটা খোলা ঘরে না বললে আপনারা লিখে নেবেন কিভাবে? এই জন্য কিন্তু খোলা ঘরটা নেওয়া হয়েছে। এই ফ্রেশ ঘরটা রাখার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ফ্রেশ ঘরটায় দেখানো, আর এখান থেকে আপনার জন্মছক দেখে আসবেন, এখানে গোচর দেখবেন, এই ফাঁকা ঘরটায় লিখবেন। তাহলে কি হবে, আপনাদের লিখে নিতে একটা নোট তৈরি হয়ে যাবে, হ্যান্ড নোট, যেটি দিয়ে বিচার করতে পারবে। তাহলে গোচরে কি হচ্ছে, চন্দ্র 27°30', মানে সে শ্রবণা নক্ষত্রে আছে নাকি, না 13-10-23, ধনিষ্ঠা নক্ষত্রে আছে। ধনিষ্ঠা। সে ছিল ধনিষ্ঠা নক্ষত্রে। তাহলে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র ছিল, ধনিষ্ঠা নক্ষত্রে কোন চরণে ছিল, এগুলো চরণ বা করণ, এগুলো আমরা আরো একটু পরে ভাবি, দরকার হয় আমরা সেই চরণ আমরা নিয়ে নিতে পারি। যদি চরণটাও নিয়ে নেন, তাহলে নিয়ে নিতে পারেন যে ধনিষ্ঠার কোন পাদে আছে। তাহলে আছে 27°30'। তাহলে এখানে হচ্ছে 30° থেকে আপনার 2.5 ডিগ্রি কমছে। 2.5 ডিগ্রি কমছে মানে ধনিষ্ঠা নক্ষত্রের শেষ চরণের মধ্যে কিন্তু রয়েছে 3°20', মানে এক চরণ বা নক্ষত্রের এক পা। একটা নক্ষত্রকে 4 ভাগে ভাগ করলে, 13°20'কে 4 দিয়ে ভাগ করলে, 13°20' ভাগ হচ্ছে 4, দেখেন কত হয়, 3×4=12, আর হচ্ছে 1 20, মানে 80, 3 20, 30 হয় স্যার। হ্যাঁ, ঠিক আছে। 3°20' হয়। 20 মিনিট। 3°20'। তো 3°20' যখন হয়, তখন চন্দ্র যদি 27°30'-এ থাকে, তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের 6°40' হচ্ছে মকর রাশিতে পায়। তো মকর রাশিতে 6°40' থেকে 3°20', সে মানে সে লাস্টের চরণ। তাহলে এখানে পাচ্ছে তো 2.5 ডিগ্রি মাত্র, 27.5 আছে, 28, 29, 30, 2.5 ডিগ্রি মানে কি আমার এই শেষ চরণে গেছে না? দ্বিতীয় চরণ স্যার। একদম শেষ চরণে। হ্যাঁ, শেষ চরণে চলছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু সহযোগিতার জন্য কিশোরী মোহন বাবু এবং ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব অবশ্যই সহযোগিতা সবসময় স্যার করতে হবে। স্যার এটা এই যে ধনিষ্ঠা স্যার 30 দ্বিতীয় চরণ ডিগ্রি না স্যার? 00 বিয়োগ হচ্ছে 27°30', তাহলে হয় কিন্তু এখানে 2°30'। কিন্তু 3°20' হচ্ছে আমার চন্দ্র পেয়েছে। তার মানে নক্ষত্রের ধনিষ্ঠা নক্ষত্রের কোন চরণে আছে? দ্বিতীয় চরণ স্যার। স্যার দ্বিতীয় চরণ দ্বিতীয় না স্যার? স্যার। দ্বিতীয় চরণে তো থাকার কথা স্যার। হ্যাঁ, দ্বিতীয় চরণে আছে। তাহলে লিখে নেন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণ। কারণ 6°40' কিন্তু মকরে রয়েছে, আর 6°40' কিন্তু কুম্ভে রয়েছে, এটি বুঝতে হবে। তাহলে যদি কুম্ভের মানে মকরের 6°40' থেকে আমাদের 3°20'কে আগে বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে 2.5, 2°30'-এর মধ্যে পড়েছে। তার মানে মকরের দ্বিতীয় চরণে চন্দ্র পড়েছে, ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণ। এটা একটা নোট রেখে দেন যে ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণ। কার ওখান থেকে শব্দ আসছে? হৃদয় বাবু মিউট করেন। তো ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে চন্দ্র আছে। এখন একটি বিষয় হচ্ছে যে এই চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে তার ধনভাবে রাহু বসে আছে, ওই দেখেন রাহু আছে।
6 ডিগ্রিতে। তার মানে রাহু 6 ডিগ্রিতে, মানে সে কোন নক্ষত্রে আছে? একই নক্ষত্রে আছে না? 6 ডিগ্রি 40 মিনিট, রাহুর 6 ডিগ্রি না, হচ্ছে 25, না না হ্যাঁ 23 নাম্বার নক্ষত্র, একই নক্ষত্র। তো 23 নাম্বার মানে রাহু কেতু হচ্ছে, তাহলে 6 ডিগ্রি 40 মিনিট মানে রাহু কোথায় আছে? স্যার 6 ডিগ্রিতে আছে, 25 নম্বর 6 ডিগ্রি। নক্ষত্রে আছে, রাহু 25 নম্বর নক্ষত্রে আছে। তাহলে 25 নাম্বার নক্ষত্রের নাম কি? পূর্ব ভাদ্রপদ নাকি? হ্যাঁ 25 নাম্বার নক্ষত্রে আছে। তাহলে রাহু আছে, কিন্তু অবস্থানটা বোঝেন আগে, 30 ডিগ্রি, এই জায়গাটা পুরাটা 30 ডিগ্রি। তাহলে আছে সে 6 ডিগ্রিতে। 6 ডিগ্রি মানে এই 15 করলাম, 15 থেকে 7.5 করলাম, এই ধরেন এখানেই আছে কিন্তু রাহু, রাহু এই 30 ছয় ডিগ্রি ডিগ্রিতে 25, আমি আমি মনে হয় ভুল বলেছি। স্যার রাহু উল্টা ঘুরবে না, আমি তাহলে তো আমি আবার ভুল সেম বলেছি স্যার, আমি ডিরেকশনে ভুল বলেছি। যাচ্ছেন। ও না, ঠিক আছে, ঠিক আছে, এই ওকে, তো এই যে ঘুরতেছে, এই রাহু এই ঘুরতেছে। ঠিক তাহলে আছে। এই ঘুরলে, এই যে সে 6 ডিগ্রিতে আছে, মানে এই মাথায় আছে। সে আছে পূর্ব ভাদ্রপদে স্যার। স্যার 23 নম্বরে আছে, আমি ভুল বলেছি। তাহলে ভুল বললেন কেন? 6 ডিগ্রি মানে এর শেষ করে ফেলেছে ঘরে, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ 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 30 থেকে, এই দিক থেকে 1 থেকে 30, 1 থেকে হ্যাঁ 30 30 থেকে হলে শুরু। আমাদের 30 থেকে কমতে কমতে 29, 5 30, ডিগ্রিতে আসবে। 29, 28, 27, 26, 25, 24 এভাবে আস্তে আস্তে 6 ডিগ্রি মানে লাস্ট পর্যায়ে আসছে। আমাদের জানুয়ারি মাসের 17 তারিখে রাহু মকর রাশিতে প্রবেশ করবে, তাহলে এই নিচের দিকে আছে। সবাই বুঝেছেন কিনা? ভুল হোক, প্রথমবার ভুল হোক, কিন্তু সঠিক জায়গায় বুঝতে হবে। স্যার রাহু 6 ডিগ্রি তো স্যার উপর দিয়ে শুরু হবে না স্যার 6 ডিগ্রি? না না সে না 24 ডিগ্রি শেষ রাহু করে 30 আসছে, ডিগ্রি থেকে শুরু করে। সে ও 30 ডিগ্রি আচ্ছা, থেকে প্রবেশ করেছে, মানে 26 ডিগ্রি 24 ডিগ্রি সে অলরেডি যাত্রা করে তারপরে সে 6 ডিগ্রিতে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডিগ্রিটা শুরু হয় এই দিক তাহলে থেকে, স্যার এই দিক থেকে যায়, এই যে এই দিক থেকে যায়, মানে এদিক থেকে আসে, এন্টি ক্লকওয়াইজ ডিগ্রি যায়। তাহলে রাহু এই পাশ থেকে প্রথম 30 ডিগ্রিতে প্রবেশ করেছে, তারপরে 29 হতে 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 এখন 6 ডিগ্রিতে রাহু একই নক্ষত্রে আছে, ধনিষ্ঠা নক্ষত্রে ধনভাবে। তাহলে এই ব্যক্তির যদি ধনভাবস্থ রাহু, মানে ধন ক্ষয় করবে, এটা স্বাভাবিক। ধনভাবস্থ রাহু তার মানে ধন স্যার ক্ষয় ধনিষ্ঠা করবে, ধরেন নক্ষত্রের চতুর্থ চরণে স্যার। হ্যাঁ চতুর্থ চরণে আছে। হ্যাঁ ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে আছে, চতুর্থ চরণে। সুন্দর, এই চতুর্থ চরণ লিখে নেন আপনারা। ডিগ্রি থাকা মানেই কিন্তু, 6 ডিগ্রি থাকা মানেই আপনি চতুর্থ চরণ, ওটা আপনাদের ধরে নিতে হবে। আমরা এই পাশে লিখি 6 ডিগ্রি, তো চতুর্থ চরণে আছে। তো ধনভাবস্থ রাহু মানে ধন ক্ষয় করবে। তো কোন বিষয়ে তার অর্থ ক্ষয় করবে, কোন বিষয়ে, এটি আমাদের বের করে নিয়ে আসতে হবে। কোনো বিচার ছাড়া, মানে আমাদের জন্মছকটা কোনো কিছু লাগবে না, একেবারে কোনো বিচার ছাড়া এখানে ধন ক্ষয় হবে। কোন বিষয়ের উপরে, কিসের উপর ধন ক্ষয় হবে, এটি বের করে নিয়ে আসা যাবে। স্যার পরিবার। সহজ পদ্ধতি বলি, হ্যাঁ পরিবার, ধরেন একজন পরিবার বললেন, আর একজন বলেন। স্যার এখানে যেহেতু লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং রাশি সাপেক্ষে দ্বিতীয়, তাহলে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ হলে সেখানে আপনার রোগ ব্যাধি, আইনি ঝামেলা, তারপরে আপনার শত্রু, এই ধরনের সমস্যাগুলো ওইগুলো ভুলে কারণে যা, তার। ওগুলো ভুলে যা। আপনার লগ্ন আচ্ছা দিয়ে যে বিচার করছেন, লগ্ন থেকে কি হচ্ছে, এই জন্ম প্ল্যানেটে, লগ্ন প্ল্যানেটের রাহু হচ্ছে দ্বাদশে অবস্থান করছে। আচ্ছা তাহলে লগ্ন সাপেক্ষে কি, আর চন্দ্র সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে। তাহলে আপনি কি বললেন? এটা তো গোচর ছক, এটা তো না, এটা তো কিছু না, আচ্ছা আচ্ছা এটা তো গোচর আজকের ছক। এইটা বলেন, এইটা লগ্ন সাপেক্ষে রাহু দ্বাদশে, চন্দ্রের হচ্ছে অষ্টমে বসে আছে। তাহলে রাশির দ্বাদশে ব্যয় ভাব, আমরা জানি ব্যয় ভাব, আর ওই সরি লগ্নের দ্বাদশে মানে ব্যয় ভাব আমরা জানি।
আর হচ্ছে চন্দ্রের অষ্টমে, মানে রাশির থেকে যদি বলি তাহলে অষ্টম ভাব, নিধন ভাব। তাহলে নিধন ভাবে রাহু বসে আছে, তাহলে ব্যয় ভাব এবং নিধন ভাবে রাহু বসে আছে। আর এখনো কিন্তু ধনভাব, মানে সেই অর্থ, নিধন ভাব, অর্থ আসবে না, ধন ক্ষয় হবে। সব থেকে সহজ, মানে সব কিছু বাদ দিয়ে যদি আমরা একটা জিনিস বিচার করি, গোচর বিচারের ক্ষেত্রে দেবো নাকি শিখাই? দেন স্যার স্যার, দিবেন? দেন দেন। হ্যাঁ স্যার, Answer আজকেই তো দেওয়ার দিন। যদি তাই হ্যাঁ হয়, মাসুদ। তাহলে চন্দ্র আছে কিনা মঙ্গলের নক্ষত্রে, রাহুও আছে মঙ্গলের নক্ষত্রে। এই মঙ্গলের নক্ষত্র আর পড়েছে কোথায়? মৃগশিরা 6°40, আর পড়েছে কি মিথুনের 6°40। এই জায়গাটায় চলে যেতে হবে আপনাদের নজর দিয়ে সাথে সাথে। এই 6°40, এই 6°40, এই। বৃষ আর মিথুনের। আর মঙ্গল কোন জায়গায় পড়েছে? চিত্রা, চিত্রা মানে তুলা, আর হচ্ছে বৃশ্চিকের 6°40, এই জায়গায় চলে যেতে হবে। এই দুটি জায়গায় নজর দিতে হবে। আর এই জায়গায় তো নজর দেবেন। না এই স্যার, রাশি স্যার কন্যা সাপেক্ষে কন্যা তুলা আসবে না স্যার? কন্যা কন্যা তুলা। কন্যা তুলা স্যার, কন্যা তুলাই হবে। কন্যা তুলাই কন্যা হবে। তোলা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা কন্যা তুলা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেন কন্যা তোলা। তাহলে এই কন্যা আর এই দিলাম তুলা। এই জায়গাটিতে নজর দিয়ে যদি এটিকে আপনি এই জায়গায় নিয়ে আসতে পারেন, এই দিক নয় কিন্তু, এটা নয়, জন্মছক নয় কিন্তু, এমনকি জন্মছকের সঙ্গেও যদি আপনি ওই একই কাজ করেন, ফলাদেশ একই হবে। না হলে মনে করতে হবে এটা মানুষের জন্মছক না, সে আপনার সামনে আসেনি। বুঝতে পেরেছেন? হ্যাঁ। যদি উনি এসে থাকে, তাহলে আপনার এই ধনভাবে যে মঙ্গলের নক্ষত্রে রাহু রয়েছে, উনার বিষয়টা হচ্ছে মঙ্গলের নক্ষত্রেই কিন্তু উনার জন্ম। সেই নক্ষত্র নিয়ে মঙ্গলের দশা নিয়ে জন্মেছে, মঙ্গলের দশা এখন নেই, বর্তমান অন্যান্য দশা আসবে। মঙ্গলের পরে আপনার আহ রাহুর দশা আসবে, রাহুর পরে বৃহস্পতির দশাও মনে হয় উনি পার করে ফেলেছে সম্ভবত। তারপরে শনির দশা এখন চলার কথা, তো শনির দশা আসছে, আসবে, এটা ধারাবাহিক ভাবে তো আসবেই। বা যদি উনি শিশুকালে আসতো, তাহলে উনি মঙ্গলের দশায় জন্মেছে। তারপরে ধরেন যদি কৈশোরে আসতো, তাহলে উনি রাহুর দশায় আসছে। সেখান থেকে ধরেন যৌবনের প্রারম্ভে যদি আসে, তাহলে উনি বৃহস্পতির দশায় আসছে। এইবার ধরেন ওনার বর্তমান সময় বয়স যেহেতু কত, 79, মানে 20, 46, 47 বছর বয়স। 46। 47 বছর বয়স মানে শনির দশায় চলে আসছে অলরেডি। স্যার শনির দশা, শুক্রের অন্তর্দশা। যা হয় হোক, সে এসে গেছে দশায়। এটা হচ্ছে আমরা মৌখিক হিসাব করে নিলাম। তো আমাদের শনি দশায় প্রবেশ করে ফেলেছে। তাহলে শনি, আমরা দশা বিচারে আমরা কি শিখেছি? যে দশাপতি শুভ, অন্তর্দশী, দশাপতি শুভ মানে শুভ ফল দেবে, দশাপতি অশুভ মানে অন্তর্দশাপতি অশুভ মানে অশুভ ফল দেবে। এটা তো আমরা বলেছি। তাহলে অশুভ ফল কিন্তু এখানে দেবে। লগ্নে দ্বাদশে রাহু শনি বসে আছে, পাপ শনি। এটা তো আপনারা জানতেছেন যে লগ্ন সাপেক্ষে কোন লগ্ন সাপেক্ষে শনি কি, এগুলো কিন্তু জানেন। এগুলো যেটা শিখে আসছেন, এদিকে আমি যাচ্ছি না কিন্তু। আগে এখানে আগে ধরানোর পরে তারপরে না আমি ওইদিকে যাব। নাকি আগে এখানে আলোচনা করে এখানে ধরালে বেশি ভালো হয়? হয় না মনে হয়? এটা তো বহু ক্লাস আপনারা করেছেন। না স্যার, এই বিচার পদ্ধতি যেটা আপনি দেখাইতেছেন ওইটা ধরাই নেন স্যার, তারপরে এইটা আগে ধরার পরে তারপরে আপনারা ওখানে যে মিলায় নেবেন। তাহলে এখানে রাশির কি হয়েছে দেখেন, 2, 3, 4, 5, তাহলে 5 আর 6। তাহলে 5 আর 6 থেকে আমরা কি কি বিচার করি সেইগুলো বের করে নিয়ে আসেন। তারপরে 6, 7, 8, 9, 9 আর 10, মানে 5, 6, 9, 10, 5, 6, 9, 10। আর হচ্ছে এই আপনার লগ্ন থেকে, মানে এখানে দেবেন লগ্ন, আর এখানে দেবেন ধন মানে 2, এখানে দেবেন 1 আর 2। এই কয়টা ঘরের
সূক্ষ্ম বিচারটুকু যদি উনাকে বলে দেন তাহলে রাহুর গোচর মানে উনার এই ঘটতেছে। মানে রাহু যে ঘটাচ্ছে সেটি মঙ্গল কেন্দ্রিক ঘটাচ্ছে। এখন বের করেন আপনার লগ্ন থেকে কি বিচার করতেন, ওই যে খাতায় যে নোট করেছিলেন ওইগুলো বের করেন। লগ্ন থেকে কি বিচার করতেন, 2 নাম্বার ঘর থেকে কি বিচার করতেন, 3 নাম্বার থেকে কি বিচার করতেন, এই জিনিসগুলোকে চোখের সামনে নিয়ে আসেন সবাই। এখানে 2 নাম্বার থেকে মুখের ভাষা, ধন সম্পদ, স্থায়ী দলিল, আত্মীয় স্বজন। যেহেতু রাহু আছে, খাবারটাও হবে ভালো, খাইতেও কর্মভাব, পারে মাছ অর্থ, মাংস দিয়ে, ব্যাংক, মাংস মাংস দিয়ে। সঞ্চয়। এই কয়টা ঘরের এই জায়গা, কিন্তু এই কয়টা ঘর কিন্তু পরিপূর্ণরূপে পায়নি, এটা কিন্তু বুঝতে হবে। এই ঘরটা কিন্তু আপনি কতটুকু অংশ নিয়েছেন, সেই অংশ ওই মঙ্গলের কোন চরণ নিয়েছেন আপনি। মঙ্গল তো 6 এখানে ডিগ্রি 40 ছয় মিনিট ডিগ্রি করে ফেলছে। চল্লিশ আর 6 ডিগ্রি 40, মানে 6 ডিগ্রি 40 মানে 3 3, 6 ডিগ্রি 40 মানে দুটি চরণ। নক্ষত্রের দ্বিতীয় চরণ মানে দ্বিতীয় ওই তৃতীয় আর চতুর্থ নিয়েছেন। এখানে নিয়েছেন প্রথম দ্বিতীয়, এখানে তৃতীয় চতুর্থ, মানে 4টি চরণই কিন্তু আছে। তো দুটি চরণ হচ্ছে হ্যাঁ, 5ম নাম্বার ঘরে, 5 নাম্বার ঘরে, মানে বিদ্যা ভাবে দুটি চরণ, আর হচ্ছে রিপু ভাবে দুটি চরণ। এটি মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ভাগ্য ভাবে দুটি চরণ আর কর্মভাবে দুটি চরণ, এটিও কিন্তু মাথায় রাখতে হবে। সবাই একটু খাতায় লেখেন যে আপনারা 5 নাম্বার ঘর থেকে কি বিচার করতেন, সেটা আগে একটু ওই জায়গায় টিক দেন বা এই জায়গায় নিয়ে আসেন। যেমন 5 নাম্বার থেকে বুদ্ধি, তারপর বিদ্যা, সন্তান, খাজনা, স্মৃতিশক্তি, তারপরে হচ্ছে পূর্ব কর্মফল, তারপরে হচ্ছে পিতামাতা, তারপরে হচ্ছে মানে পুত্র সন্তান, তারপরে লটারি ফাটকা, ক্ষমা দয়া মায়া, এগুলো বিচার করতেন। 6 নাম্বার থেকে যেটি বিচার করতেন ঋণ, অস্ত্র, অস্ত্র শস্ত্র, আঘাত, রোগ, শত্রু আঘাত, ভয়ভীতি, আতঙ্ক, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, খেলাধুলায় বাজি ধরা, পরনিন্দা, পরচর্চা, তারপরে বিপদ আপদ, মামলা মোকদ্দমা, এগুলো 6 নাম্বার থেকে কিন্তু বিচার করতেন। এইগুলো মনে করে নিয়ে আসতে হবে। এবার 9 নাম্বার থেকে আপনার ভাগ্য বিচার করতেন, ধর্ম বিচার করতেন, তীর্থ বিচার করতেন, আদর্শ বিচার করতেন, ন্যায় নীতি বিচার করতেন, উচ্চশিক্ষা বিচার করতেন, পিতামাতা বিচার করতেন, পূর্ব কর্মফল বা পূর্ব জন্মের কর্মফল, গুরু, শিক্ষক, এগুলো বিচার করতেন, বিদেশ গমনও বিচার করতেন। কর্মভাব থেকে আপনারা বিচার করতেন সাধারণত জীবিকা, কর্ম, ব্যবসা, জয় পরাজয়, তারপরে পদমর্যাদা, যশ সম্মান, তারপরে আদেশ উপদেশ, তারপরে হচ্ছে গুণ, গুণ, প্রতিপত্তি, প্রতিযোগিতা, গুণ মানে দোষ আর গুণের যে গুণ, ওই গুণ, তারপরে হচ্ছে পরীক্ষায় পাশ ফেল, তারপরে আপনার পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ কি, তারপরে হচ্ছে বিদেশ ভ্রমণ, প্রবাস জীবন, এইসবই তো বিচার করতেন। এইগুলোকে আপনাদেরকে নোটের মধ্যে আনতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে, সে কোন চরণে? দ্বিতীয় চরণে। দ্বিতীয় চরণ, তাহলে প্রথম চরণ কি, দ্বিতীয় চরণ কি, তৃতীয় চরণ কি, আর চতুর্থ চরণ কি, এটা আমাদের একটু ধারণা রাখার দরকার। তো সেই ধারণা রাখার আগে আমরা ধারণা রাখবো, আমরা অবশ্যই নেব তো, কিন্তু এক একটা গ্রহের চরণটা কিন্তু, এক এক নক্ষত্রের চরণ এক এক রকমের ফল। এর একটা নোট আপনাদের দরকার, খুব দরকার। এখানে যে আপনার ধরেন অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ যে ফল দেবে, ভরণী নক্ষত্রের প্রথম চরণ একই ফল নয়, কারণ চরণ থেকে কিন্তু আপনার ওই সেই তিথিকরণে চলে আসতেছে পরবর্তীতে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো যার জন্য এই চরণ, একটি নক্ষত্রের 4টি চরণের ফলাদেশ আপনার নক্ষত্র জ্যোতিষ বর্তিকা বা ধরেন নক্ষত্র ফল বিচার, নাক্ষত্রিক কোন জ্যোতিষ গ্রন্থ, এগুলো যদি আপনারা পড়ে থাকেন তাহলে জানবেন, আর না পড়লে ওখান থেকে ওই সূত্রগুলোকে নিয়ে নিতে হবে। তো আমাদের সহজ ব্যাপার হচ্ছে রাহু ধন ভাবে আমাকে ধন ক্ষয় করাবে, সেটি কোন ভাব থেকে করাবে? পঞ্চম আর ষষ্ঠ ভাব থেকে।
তাহলে পঞ্চম ভাব হচ্ছে ওনার পিতা, আমরা পিতা পুত্র বিচার করব না। ওনার যদি পুত্র সন্তান থাকে তার জন্য হবে, ওনার রোগ ব্যাধির জন্য হবে, সেটা পিতার রোগ হোক বা পুত্র সন্তানের রোগ হোক, এই সকল রোগ ব্যাধি বা পরিবারের এই ধরনের রোগ ব্যাধির কারণে হবে। আর ওনার ভাগ্যের বিড়ম্বনার কারণে হবে, ওনার কর্ম নিয়েও হবে। এই কয়টা জিনিস নিয়ে ওনার ধন উপার্জন অপেক্ষা ধন ক্ষয় বেশি হবে। বিশেষ করে সেখানে উত্তরাধিকার প্রাপ্তি, ওই যে ধন সম্পদ, লটারি জুয়া, বা ধরেন আপনার ক্ষমা দয়া মায়া, পূর্ব কর্মফল, স্মৃতিশক্তি, ওই পঞ্চম ভাবের যেগুলো বলছি, এইগুলো নিয়েই কিন্তু ওনার বিষয়টা হবে এখানে। তার মধ্যে মঙ্গল ভূমি কারক, আর রাহু হচ্ছে রহস্যের কারক। তাহলে রহস্যময় লোভ লালসা কিন্তু রাহু দেবে, আর হচ্ছে মঙ্গল হচ্ছে ভূমিপুত্র বা আগুনের উত্তাপ বা ধৈর্য সাহস মনোবল জনবল, এগুলোকে রাহু সর্বদা ভেঙে দেয়। রাহু শত্রু রবিচন্দ্র মঙ্গল, তো মঙ্গল কিন্তু রাহুর শত্রু, যে কারণে ভূমি সংক্রান্ত ব্যাপার, উত্তরাধিকার ভূমি সম্পর্কিত ব্যাপার, উত্তরাধিকার না হোক মানে পিতামাতা বা বয়স্ক লোকের স্বাস্থ্যগত জনিত ব্যাপার, তারপরে ধরেন তার ভাগ্য ক্ষেত্রে যেহেতু পিতামাতা রয়েছে ওখানে, তাহলে পিতামাতা বিচার করা হয় ভাগ্যভাব থেকে, গুরু বিচার করা হয়, উচ্চশিক্ষা বিচার করা হয় সেই সকল ক্ষেত্রে। তারপরে কর্ম তো কর্মই, কর্ম মানে জীবিকা। তাহলে এই সকল জায়গার বিষয়গুলো কিন্তু নেগেটিভই হবে, পজিটিভ হওয়ার কোনো সুযোগ নেই। স্যার সেটা কি এই রাহু মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে শত্রু হিসাবে? হ্যাঁ, সে তো মঙ্গলের নক্ষত্র, আমরা কেন এই জায়গা রাখ দিলাম? না এই সেটা জায়গা আমরা ফল নেব শুধু এই রাহু ধনভাবে গোচরে বিচার করার জন্য। চন্দ্র জন্মকালীন সে মঙ্গলের নক্ষত্রে ছিল, আর রাহু সেই মঙ্গলের নক্ষত্রে আছে, তার মানে দুজন চন্দ্র আর রাহুকে নিয়ে আমি বিচার করব। তো এই দুইজন পাওয়ার পাচ্ছে কিন্তু অলরেডি মঙ্গলের নক্ষত্রের জায়গায় বসে আছে, মঙ্গলের উপর বসে আছে, মানে মঙ্গলটা ধরেন আপনার এই স্টাবিলারের পিন এরপরে বসে আছে, এরপরে রাহু বসে আছে, আর হচ্ছে চন্দ্র বসে আছে। তো এই রাহু আর চন্দ্র যে একই জায়গায় বসে আছে, এই পিনটা হচ্ছে মঙ্গল, ঘরটা শনি, দুইজনেরই শনি। শনি কিন্তু লগ্নের ওনার দ্বাদশে বসে আছে, রাশির অষ্টমে বসে আছে, ওদিকে আমরা যাচ্ছি না, তাহলে আপনাদের কঠিন হয়ে যাবে, বুঝতে পারবেন না আপনারা। তাহলে আমার আমার যে ক্ষতিটা হবে সেটা, মঙ্গল হচ্ছে ভূমিপুত্র আর হচ্ছে সেনাপতি, আর মঙ্গলের কাজ ধৈর্য সাহস মনোবর্তন। মঙ্গলের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে নষ্ট করার জন্য হচ্ছে রাহু ওখানে সর্বদা লেগে থাকবে, একই সাথে কানেকশন তৈরি করবে। ওই রাহু যে সকল জায়গায় দৃষ্টি দিয়েছে সেই জায়গাকে যত না প্রভাবান্বিত করবে, তার থেকে বেশি প্রভাবান্বিত করবে কিন্তু ওই যে নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র নিয়ে যেখানে যে জায়গাটি আছে ওই জায়গায়। আবার দৃষ্টিও যদি দেখেন তাও কিন্তু সেই একই জায়গায় যাবে, কারণ হচ্ছে নক্ষত্র কিন্তু ওই 1 আর 9 মানে 10, ও কিন্তু 5টা ঘর পরে যেই পড়ে, ওটাও কিন্তু রাহুর সেই একই দৃষ্টি। অর্থাৎ রাহু বিচার করা মানে শনি বৃহস্পতি বা অন্যান্য গ্রহ বিচার করা অপেক্ষা রাহু বিচার করা সহজ। সেই সহজটি কিন্তু প্রথমে আসছে আমাদের হাতের সামনে। ভেবে দেখুন যে 1 নাম্বার নক্ষত্র যদি মেষ রাশিতে পড়ে, তাহলে 10 নাম্বার নক্ষত্র যে পঞ্চম রাশিতে যে পড়ে না, কেতুর নক্ষত্র মানে অশ্বিনী আর হচ্ছে হ্যাঁ, মঘা। জি স্যার, পঞ্চম রাশিতে পড়ে। আবার তার 5 নাম্বার ঘরে যে মূলা পড়ে না ধনুতে। জি স্যার। তাহলে এই যে 5টা করে ঘরে পড়ে, রাহু তো ঠিক সেই 5 জায়গায় দৃষ্টি, পঞ্চম ঘরে দৃষ্টি দেয়। কিন্তু শনির ক্ষেত্রে কিন্তু এই সূত্র খাটবে না, রাহুর দৃষ্টি এবং রাহুর যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের জায়গায় সে দৃষ্টি দেবে। কিন্তু শনি তো তা দেবে না, শনি 3, 7, 10 সে কিন্তু দেবে না। বৃহস্পতি 5, 7, 9, 5 আর 9 দেবে কিন্তু একই নক্ষত্রে, কিন্তু 7টা কিন্তু একই নক্ষত্রে দেবে না। এই জন্য রাহু বিচার করা সহজ, বাকি কোনো গ্রহ বিচার করা কিন্তু সহজ নয়।
সব শান্ত হয়ে গেছেন কিন্তু হ্যাঁ, শান্ত হওয়ার এমন কিছু না, এটা স্যার না, বুঝে এটা চর্চা বুঝতেছি করতে তো, হবে। আপনি যেটা বলেছেন এটা আমরা বুঝতে পারতেছি, এই জন্যই আচ্ছা আর কি। শুনতেছি স্যার মনোযোগ দিয়ে। এটা তো এই ভালো রাহু জিনিস পেয়ে যাচ্ছি। 3, 4, 5 মানে রাহু এখানে দৃষ্টি দিয়েছে, মানে ওই দেখেন সেই কর্মঘরে কিন্তু দৃষ্টি দিয়েছে। এই রাহুর সপ্তম দৃষ্টি এখানে পড়বে, তো আমরা 5 নাম্বার ঘরে মানে একই নক্ষত্র যে পড়বে, কিন্তু এই পাশে যে একই নক্ষত্র পড়বে, অর্থাৎ এইখানে রাহুর নক্ষত্র আছে না, সাথী, সাথী রাহুর নক্ষত্র আছে না। এই যখন সে এই সপ্তম নবম দৃষ্টি যখন দেবে, এখানেও যে রাহুর নক্ষত্র আছে না, আদ্রা নক্ষত্র আছে না, রাহুর নক্ষত্র। তার মানে রাহুর নক্ষত্রে রাহু থাকলে তার যে দুটি দৃষ্টি, দুই দিকে যে পড়বে 3টি দৃষ্টি, ওই 3 জায়গায় কিন্তু রাহু পড়বেই হবে। যেমন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, বৃহস্পতি আমরা কোথায় আছে, কই এই বৃহস্পতি, তাহলে বৃহস্পতি যে নক্ষত্রে আছে এই পঞ্চমে এসে সেই নক্ষত্র পড়বে না, দেখেন পড়ে কিনা। বৃহস্পতি 9 ডিগ্রিতে মানে কোন নক্ষত্রে আছে, বৃহস্পতি 9 ডিগ্রি মানে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র। এই শনির নক্ষত্র কর্কটে আছে, আর কোথায় আছে, বৃশ্চিকে আছে না, শনির নক্ষত্র বৃশ্চিকে, অনুরাধা শনির নক্ষত্র না, শনির স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে স্যার। এখানে দৃষ্টি দিচ্ছে না। আর এই মিনে নবম দৃষ্টি দিচ্ছে, এখানেও শনি আছে না, রেবতীর আগেরটা, পূর্ব উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্র। উত্তর ভাদ্রপদ। ভাদ্রপদ, এখানে যে নবম দৃষ্টি দিচ্ছে এখানে পড়ছে না, হ্যাঁ স্যার। কিন্তু সপ্তমটায় কিন্তু সে তার নিজের নক্ষত্র পাচ্ছে না, সপ্তম দৃষ্টিতে সে কিন্তু পাচ্ছে না। ইভেন কি শনি যখন পাচ্ছে, শনি যখন দেখছে, দেখেন তৃতীয় দৃষ্টি পড়ছে, এখানে কিন্তু সেম নক্ষত্র পাবে না, শনির সপ্তম দৃষ্টিতে সে কিন্তু পাবে না, নাও পেতে পারে, নাও মানে কি পাবেই না, নাও পেতে পারে কি পাবেই না, পাবে। কোন সপ্তম ঘরে একই নক্ষত্র আছে কোনোদিন সমসপ্তমে, নাই স্যার। নাই, মানে পাবে না। এইবার শনির দশম দৃষ্টি মানেও কিন্তু সে পাবে না, একই নক্ষত্র পাবে না, মানে উনি উনার নক্ষত্র পাবেন। তার মানে তখন কিন্তু বিরূপ ফল আসবে, মানে একটা আলাদা ধরনের ফল আসবে, আর এটি হচ্ছে সহজ ফল আসবে। তো এই সহজটা যদি আপনারা বুঝে নেন, তাহলে দেখবেন বিরূপটা বুঝতে, মানে বিরূপটা আগে বুঝলে সহজটা এমনি বুঝে যেতেন, কিন্তু ধরা মাত্র যদি আমরা বিরূপটায় যাই, তাহলে সহজটা না বুঝে আসি, তাহলে আমরা এই ক্লাসের কোনো মূল্যই হবে না। কিন্তু আমাদের ক্লাস কিন্তু অবশ্যই রেকর্ডেড, এটা কিন্তু পাবলিক হবে, এটা কিন্তু একটা বিশেষ বিষয় ক্লাসটা, সেই অনুযায়ী না বুঝলে বারবার বোঝার চেষ্টা করবে, মানে বসে থাকা যাবে না, এখন বসে থাকলে কিন্তু মুখ আর ছুটোতে পারবেন না জীবনে। স্যার আমরা এখন একটা হচ্ছে একটা সবাই বলি ফল স্যার, স্যার একটা একটা ফল সবাই বলি, হোক বা না হোক। হোক বা না হোক বলার আগে আরেকটু মার্ক করে নেন। রাহু দৃষ্টি দিচ্ছে 2, 3, 4, 5, রাহুর দৃষ্টি এই পড়লো, রাহুর দৃষ্টি এই পড়লো, আর রাহুর দৃষ্টি হচ্ছে সপ্তম, অষ্টম, নবম এই পড়লো, আর রাহুর দৃষ্টি এই পড়লো। এই অনুযায়ী দেখে আপনাদের যে ফলাদেশটা বলবেন, ওনার জীবনে সেই ফলাদেশটা এখন ঘটছে, এই ফলাদেশটা এখন ঘটছে মানে কতদিন পর্যন্ত ঘটবে, যদি এখন ঘটে ওই ফলাদেশটা ওনার জীবনে কতদিন পর্যন্ত থাকবে, এটারও একটা প্রশ্ন রয়েছে। তার মানে এই 6 ডিগ্রি রাহু অতিক্রম করতে কতদিন লাগে, রাহু 30 ডিগ্রি সমান 18 মাস, 30 ডিগ্রি সমান 18 মাস, 18 মাসকে দিন করে ফেলবেন, তাহলে যতদিন হয়, 1.5 বছরকে যতদিন হয় সেটাকে 30 দিয়ে ভাগ দেবেন, দিয়ে 6 দিয়ে গুণ দেবেন, তাহলে এই 6 ডিগ্রি রাহু যেতে যে কয়দিন লাগে, সেই কয়দিন তো সে এই একই অপরিবেশ রাহুর কারণে ভোগ করবেই। তার মধ্যে পার্থক্য কি হবে, পার্থক্য হবে সে মঙ্গলের নক্ষত্রের দ্বিতীয় চরণে চন্দ্র আছে, ওই মঙ্গলের নক্ষত্র অতিক্রম করা পর্যন্ত, মানে তার ধনভাবে থাকা পর্যন্ত, ধনভাবে সে কোন চরণে আছে, 6 ডিগ্রি আমাদের কোন চরণ, প্রথমে এই জায়গায় তো লিখে নিই। দ্বিতীয় ডিগ্রি চরণ এখানে তো শেষ দুই চরণ শেষ চার চরণ চরণে স্যার, চতুর্থ চরণে স্যার, চতুর্থ 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 চরণ, চরণ। চরণে। এখানে একটু লিখে চরণে রাখি চতুর্থ চরণ, কোথায় লিখবো, আমার তো জায়গা নেই। আচ্ছা, চতুর্থ চরণে আছে, চতুর্থ চরণ থেকে সে এই দ্বিতীয় চরণ, প্রথম চরণ আর দ্বিতীয় চরণ তো পড়তেছে হচ্ছে ওনার ইসে মকরে, তাহলে চতুর্থ আর রাশিতে এসে তৃতীয়টা যাচ্ছে। হচ্ছে ধনভাব, মানে হ্যাঁ।
চতুর্থ আর তৃতীয় যে কয়দিন অতিক্রম করবে ততদিন হচ্ছে ওনার ধন ক্ষয় করবে। যখন এই প্রথম চরণ আর দ্বিতীয় চরণের উপর দিয়ে যাবে তখন ওনার জীবিকার উপর, ওনার মস্তিষ্কের উপর, শরীরের ওনার উপর। যোগ্যতার উপর, ওনার যশের উপর, ওনার ব্যক্তিত্বের উপর, ওনার আসক্তির উপর প্রভাব ফেলবে না? ফেলবে না? ফেলবে স্যার। তাহলে কি হবে? সেই অনুযায়ী বলতে হবে আমাদের। তাহলে এই সময়টা প্রথম আমরা ভাগ করে নেব যে রাহু 6 ডিগ্রি সমান কতদিন। এই কয়দিনের মধ্যে দুটি চরণের দুই পার্ট আমরা না করতে পারি, দরকার নেই। আমরা 2 পার্ট করার দরকার নেই। আমরা পুরো সেই কয়দিনের যে ঘটনা ধনভাবে এটি কিন্তু তার ঘটবে, এটা বলে দিতে পারবে। একই সঙ্গে ওই পঞ্চম ভাবকে নিয়ে, ষষ্ঠ ভাবকে নিয়ে আমি কিন্তু এক কথায় বলে দিছি আপনাদের। তারপরে নবম আর দশম। এবার হচ্ছে দৃষ্টি তো রয়েছে, দৃষ্টিটুকু ওর সাথে যুক্ত করে দেবেন, শেষ। দেখেন, খুব ভেবেচিন্তে বলবেন, মানে প্রথমের 1 ঘন্টা তো আমাদের রেকর্ড পাবলিশড হয়, সেই অনুযায়ী ভেবেচিন্তে বলবেন যে আপনারা অলরেডি জ্যোতিষশাস্ত্রী পাশ করে বের হয়েছেন। এমন কথা যেন না আসে যে কথায় কমেন্টটা করলে, ভিডিওতে কমেন্ট না করলেও মানে ফোনটা কিন্তু আসে আমার কাছে যে কি শিক্ষা দিয়েছেন স্যার, এমন কিন্তু শুনতে হয়। সেইভাবে একটু ভেবে চিন্তে গুছিয়ে তারপরে বলেন। প্রয়োজনে 5 মিনিট করে সময় নেন সবাই, স্টপ থাকুক 5 মিনিট। পাশে লেখেন, 5 মিনিটে কিন্তু 50টা শব্দ লেখা যায়। 50টা শব্দ কপাটপ টুকরো কাগজে লিখে ফেলবেন। এই যে আমরা যখন মিটিং টিটিং করি তখন আমরা কি লিখি না, নোট করি না? আপনারা একে অপরে বক্তব্য দিলে কার বক্তব্যের পাল্টা বক্তব্য দিতে হবে আমরা লিখি না? তো ওইরকম 5 মিনিটে তো আমরা 50টা শব্দ লিখে ফেলতে পারি। লিখে নিয়ে সেই 50টা শব্দ পড়বো আমরা। যখন লিখবো তখন কিন্তু আর ভুলবো না। যখন লিখবো তখন কিন্তু আমাদের ওইটির মধ্যে কোনটা কেটে দিতে হবে সেটি মস্তিষ্কে সাড়া দেবে। আর যখন লিখবেন না, খাতা কলম নিয়ে বসবেন না, তখন কিন্তু এই বৃথা চেষ্টা হয়ে যাবে ক্লাস। দেখেন, 5 মিনিট ভাবেন, তারপরে আপনারা বলেন। যদি শিখতে হয় শেখার মতো শিখতে হবে কিন্তু, মানে এর পরের এই 9টা গ্রহের গোচর তো আপনার বলতে হবে। খালি একটা বললে তো হচ্ছে না, আর একটা বলে শেষ করলে তো শিখতে পারতেছেন না। কারণ হচ্ছে, কারণ তো বললাম যে শনি, বৃহস্পতি, মঙ্গল, মঙ্গল চতুর্থে দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি দেবে, অষ্টম দৃষ্টি দেবে। ওখানে তো সে তার নিজের নক্ষত্র পাবে না তখন। আরো একটা জিনিস বলে দিই আপনাদের, দেখেন খুব সহজ ভাবে বলে দিই। যেমন দেখেন, লোকটির বিবাহ অল্প বয়সে না বেশি বয়সে, মানে এরকম একটা ব্যাপার। মানুষটি আসলে আমরা কিভাবে বলবো? ধরেন আমরা হয়তো শেখাচ্ছি না, কিন্তু এখন শেখাচ্ছি না, এটা গোসল শেখাচ্ছি না, মানে উপস্থিত মাত্রায় আপনারা কিভাবে বলবেন। ধরেন এটা বলতে গেলে এমনও কিন্তু বলা সম্ভব যে রবির আগে চন্দ্র না রবির পরে চন্দ্র, রবির কাছাকাছি চন্দ্র। সম ডিগ্রিকে যদি, মানে সম সপ্তমকে যদি 30 ডিগ্রি করে নেওয়া হয়, মানে 30 বছর করে নেওয়া হয়, আর পরের গুলো যদি চক্রাকারে যায়, তাহলে ওনার বিবাহ 30 বছরের আগে না পরে, এটা একটা বলা সম্ভব। এই সেই সমচক্রকে যদি 4 ভাগ করা হয়, 4 30 120, 120 বছর বিংশোত্তরী মতে, মানে একটি যোগ। সহজ ভাবে হচ্ছে, কোথায় দেখাবো আমি, এই এই রাশিচক্র একটা যোগ। তাহলে আমরা যদি এখানে শুরু করি জন্ম, মানে এখানে 0 বছর, এখানে যে 30 বছর, এখানে যে 60 বছর, এখানে যে 120 বছর, দেখতে পাচ্ছেন নাকি? অত স্যার, উপরে কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে স্যার, অল্প দেখা আচ্ছা, যাচ্ছে উপরে। যদি দেখা যায়, তাহলে হ্যাঁ, এইটাকে এখানে যখন আমরা ভাগ করব তখন আমরা এখানে পেয়ে যাবো না 15 বছর? পাবো না? পাবো স্যার। এই 15, এইখানে 45 পাবো না? এটাকে মুছে 45। দেবো। তারপরে এখানে গিয়ে 90 বছর পাবো না? 60 আর 75, এখানে গিয়ে 75 বছর পাবো না? আমরা কি করলাম, 30 60, এখানে 90,
এই ঘুরে আসলে তো আবার 120, তাহলে 75 পাবো। এখানে 90 আর 15 105 পাবো না? এই আর এখানে আসলে 0 ডিগ্রিতে আসা পর্যন্ত 120 বছর, এটা পাবো না আমরা এইভাবে? এই চক্রটা পাবো না? জি স্যার। প্রত্যেকে খাতায় আঁকা না, কায়দা করে দেখেন বলি কিনা, জি আবার স্যার। ভুল হচ্ছে কিনা দেখেন। এবার 5 মিনিট ভাবেন, যে মানুষটি আসছে, ওনার হয়তো আপনারা আহ, বলবেন প্রথম মাত্রই, বলে তো ওনাকে ভুলকে দিতে হবে। তাহলে ওনার বয়সটা কত? প্রথম মানুষ জানতে চায় কি, যে আপনার কয় ভাই বোন, আপনার বাবা আগে মারা গেছে না এইকে স্ক্রিন শেয়ার করলো দেখেন। টিটু দা স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, স্ক্রিন শেয়ারটা অফ করেন। বলেন বলেন বলেন। টিটুদা ডিউটিতে আছে। ভাবতেছেন আপনারা ভালো করে? যদি এইটার দিকে ভাবেন তাহলে কিন্তু বলা সম্ভব যে 15 বছরে তোমার এই হয়েছে, 30 বছরে তোমার এই হয়েছে। যেমন নিউমারোলজি একটা চেইন মেনটেন করে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। নিউমারোলজি চেইন মেনটেন করে যে যে ঘটনা 9 বছরে ঘটবে সেই ঘটনা 18 বছরে ঘটবে, সেই ঘটনা 27 বছরে ঘটবে। দশায় যেমন ওই 3 পাপ চক্রে যেমন 9 বছরে একই পাপ গ্রহ পড়ে, নিউমারোলজিতেও কিন্তু সেই 9 বছর একটা চেইন মেনটেন করে। এই ক্ষেত্রেও কিন্তু চেইনটা হচ্ছে, এটি দেখে আমাদের চেইনটা নিতে হয়। তো দশা বিচারের থেকে একদম সহজ, মানে আরো বেশি সহজ, কিন্তু আগে খালি একটু বুঝতে হবে। বেশি কঠিন করে নিয়ে নিলে হবে না, বেশি বাবা বাপনি করার দরকার নেই। আর উপরে ওই চক্রটা একটু বুঝাই দেন যে 0, 15, 20 এটা ওইটা ঘুরে একটু ফিরে যে বুঝাই কোনো দেন। ভাবে দিতে পারেন আপনারা, এটা যে সোজাসুজি দিতে হবে তা না। এটা ধরতে হবে, যখন ধরার সময় ঘোরাতে হবে। এখানে দিলে কি দেখতে পারবেন? নিচে দিলে হ্যাঁ ধরেন, স্যার। দেখা যাবে, হ্যাঁ। যাবে স্যার। আগেও দেখা একটা গেছে, যোগ, এখনো একটা দেখা যোগ চিহ্ন দেন। যোগ চিহ্ন দিয়ে এই কোনাকুনি আর একটা দেন, ওই ব্যস্ত যেমন আঁকেন এইরকম। এই এইবার হচ্ছে আপনার এখানে আমার সব টিচার হবে চন্দ্র থেকে। তাহলে চন্দ্র আছে কোথায়? আমার এখানে। চন্দ্রের পরে এই হচ্ছে 15 বছর, এইটা হচ্ছে 30 বছর, এইটা হচ্ছে আমার 45 বছর, এইটা হচ্ছে 60 বছর, এইটা হচ্ছে আমার 75 বছর, এইটা হচ্ছে আমার 90 বছর, এইটা হচ্ছে 105 বছর, 105 বছর। আর এইটা হচ্ছে এই চন্দ্র এখানে 0 থেকে শুরু হয়েছে, তার মানে জন্মদিন থেকে, আর এখানে আসলে 120 বছর।
স্যার এইবার একটু আবার একটু বুঝিয়ে দিন স্যার এই চক্রটা। এইবার যদি এটা যদি 45 বছর হয়, চন্দ্র এখানে ধরে যদি 45 বছর হয়, ওনার বয়স কত এখন? ওখানে কত, 47 নাকি? 47 রানিং স্যার। 47। তাহলে 45 থেকে শুরু করে এখানে, মানে 45 থেকে শুরু করে 60-এর দিকে যাত্রা করেছে না? 60-এর দিকে যাত্রা করেছে না? তাহলে 45 থেকে 30 থেকে 45 কিন্তু এই দূরত্ব। 30 থেকে এই 1 থেকে 15 বছর পর্যন্ত এই দূরত্ব, 15 থেকে 30 পর্যন্ত এই দূরত্ব, এই 30 থেকে 45 পর্যন্ত এই দূরত্ব। তাহলে 45 মানে এই দাগ পার করে ফেলেছে না? এখন 45 থেকে পার করে ফেলে 60-এর দিকে উনি যাত্রা করেছে। তাহলে বয়স 47, তার মানে কি এর পরের অংশ বলবেন না? এই অষ্টদিক চক্র যেটা আপনার বাস্তুতে যেটা করেন সেইটা। তাহলে কোন জায়গায় যাবেন, কোন জায়গাটায় জোর দেবেন আপনি? তাহলে জোরটা এই জায়গাটা দেবেন। স্যার বোর্ডটা হালকা একটু উঠিয়ে দেন, তাহলে আপনার উপরের দিকটা দেখতে পাবো স্যার। ভোট তো আগে করে নিয়েছেন আপনারা। এই 45 পার করে আসা মানে কি, এই দাগ পার হয়ে আসছে না? এই দাগ পার হয়ে আসছে না? 47 মানে এইটা পার হয়ে পরের 6, যে 6 ডিগ্রি 40, এখানে এই যে মৃগশিরা নক্ষত্রের 46, এই 46-এ ঢুকেছে না অলরেডি ওনার বয়স? তার মানে ষষ্ঠ ভাবে হিট করছে স্যার গিয়ে। হ্যাঁ, ষষ্ঠভাবে হিট করছে না? জি স্যার। স্যার আমরা যখন এই রাশি চক্রে যাব তখন তো আমাদের প্রতি ঘরে 10 বছর করে আসতে হবে। হ্যাঁ, 12 10 কে 120। 12টা ঘর। হুম, ওভাবেও যেতে পারেন। আপনারা যদি তবে 10 স্যার এই বছর করে পদ্ধতিটা একটা আপনার রাশি অনেকটা ধরেন, সহজ হয়ে গেল স্যার। ওই আপনারা যেটা ধরেছেন সেইটাকে আমি আরো সহজ করার জন্য 15 বছর করে ধরেছি। ধরেন 10 বছর, 10 ধরলে এটাই 27 ডিগ্রি 40, মানে ধরেন এখানে 10 বছরের আহ কত, 2.5 ডিগ্রি রয়েছে। তাহলে কতদিন আছে বলেন? আপনি তো গণিত ভালো বলবেন, 2.5 ডিগ্রি আছে মানে কত বছর যাবে? 9 বছরের মতো যাবে, 9 বছর। 9 বছর। যদি 9 বছর যায়, কেন এক ঘর সমান 10 বছর ধরছেন না? তাহলে সে আছে হ্যাঁ, তো মাত্র 2.5 তো বছর। এই প্রতি কিশোর ভাগে বাবু, 3 এটা ডিগ্রি, কিভাবে 3 হয়? ডিগ্রি প্রতি ভাগে 10 3 নং বছর 27। ধরছেন তো আপনি, 30-এ ধরছেন 10, রইবে 2.5, তাহলে কেমনে হয়? এটা কি কথা বল? 2.5 বছরই হবে। 9 বছর কয় মাস হয়ে যায় না? আরে যন্ত্রণা রে, এখানে এক ওই ঘরকে বাদ সমান দাও, 10 তাহলে বছর 1 বছর ধরেছে। আসতেছে, 1 বছর। সেটাই 120 জানাবো। বছর না, টোটাল 120 বছর হিসাব করা হচ্ছে না, এক ওইটাই এক ঘর 1 10 বছর, বছর 1 করে। বছরের মতো আসবে, 1 বছর পরিপূর্ণ আসবে না। ধরেন 1 বছর ধরেন আসলো, 2.5 তারপরে 11 বছর, এই ঘর সমান 11 বছর। 11 আর 10 21 বছর, 21 আর 10 31 বছর, 31 আর 10 41 বছর, 40 আর 10 51। তাহলে উনার কত হচ্ছে? উনার 47 পার হয়ে গেছে। 47 থেকে 51, তাহলে এইদিকে আসছে আপনার মতে আসলে। মিথুনে। আসছে তো, এই ঘরেই তো পড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার, ওই ঘরেই পড়ছে। তাহলে 47-এ এই ঘরের প্রথম জায়গাটাকে হিট করতে বলেছি আমি। বলে এবার বলেন, তাহলে তো এই ক্লাস শেষ হবে না। যদি এই এই জায়গায় বুঝতে কষ্ট হয়, তাহলে তো এই ক্লাস 3 বার করা লাগবে, মানে 3টে করা লাগবে একটা ক্লাস। কষ্ট স্যার না থাকার ঠিক এই আছে, জিনিস। শিরিমোহন বাবু, যেখানে বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করেন, নাহলে তো এই এই ক্লাসে যদি 3 দিন হয় তাহলে তো মুশকিল। না, আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি যে বয়সের ক্ষেত্রে আমরা কোন আচ্ছা, জায়গাটা এবার এবার দেখবো আমাকে আমরা। ক্লিয়ার করেন, আমাকে ক্লিয়ার করেন আপনি। স্যার আপনি বললেন না, কিশোরমোহন বাবু আমাকে একটু ক্লিয়ার করুন। এই যে স্যারে এখানে 5 এবং 6 এইটা দেখতে বললো কেন? এটা কোন পয়েন্টের উপরে বেস করে আপনার ওইখানে ওইটা দেখতে বললো যে মিথুনে মানে বৃষ আর মিথুনে যাইবে, এটা 5 6 এটা কেন যাইবে? এটা একটু বলেন, আমি ওই সময় একটু এটা নেটওয়ার্কের বয়সে, প্রবলেম ছিল। যে বর্তমান যে 47 বছর বয়স প্লাস হয়ে গেছে, হুম।
না, এই 47 সময়টা বছরটা বুঝছি এই আমি। সময়টা তার ওই না না, স্যার 47 বছর স্যার, তো ওটা আমি উত্তর দিচ্ছি স্যার আপনাকে। হ্যাঁ জি বলেন। রাহুর দেখেন মঙ্গলের নক্ষত্র ছিল, ওই মঙ্গলের নক্ষত্রগুলো এই 5, 6 এবং 9, রাইট, 10 আছে। হ্যাঁ এই এইটুকু আমি কারণে ধরতে মঙ্গলের পারছি। তাইলে নক্ষত্রটা 9-10 কেন? 9-10 আছে, 5 কেন দেওয়া হচ্ছে? 9-10 কেন? মঙ্গলের নক্ষত্র 5-6-ও আছে, 1-2-এও আছে, কিন্তু এখানে 5-6 যাচ্ছে এই কারণে যে তার বর্তমান বয়স অনুযায়ী তার ওই এখন এখন এই যে 6 নাম্বার ঘর বর্তমান সময় অ্যাক্টিভ হয়েছে, তাহলে 6 নাম্বার ঘরে না কিশোরীদা, তাহলে হোসেন ভাইয়ের এখানে 6 নাম্বার ঘরে যে সকল কিশোরীদা, বিষয়গুলো যেমন এখান থেকে আবুল তার হোসেন ভাইয়ের প্রশ্ন না, ছিল হচ্ছে যে প্রতিযোগিতা, আমাকে বলতে দিন, আমাকে বলতে বলুন আপনি। এখানে বলেন। তার ব্যাধি, তার প্রতিযোগী, যে আইনি কিছু ঝামেলা, তারপর না না বাবু, আমি ওটা জানতে চাই না। আমি জানতে চাই যেটা আমার এখানে নেটের একটু প্রবলেম ছিল, যে চন্দ্র থেকে স্যার যেটা বলতেছিল যে চন্দ্র মঙ্গলের ঘরে আছে, তাই তো? মঙ্গলের নক্ষত্রে। সরি, মঙ্গলের নক্ষত্রে আছে, জি। হ্যাঁ, হিমাংশু সাহেব আপনি বলেন একটু, কেন আমি ওই ওই দুইটা জায়গায় দেখব, ওই যে আপনার বৃষ এবং মিথুন, আর হইলো আপনার কন্যা এবং আর ওই তুলা। জায়গায় দেখেন, ওই জায়গায় ওই নক্ষত্রটা মঙ্গলের নক্ষত্র পড়েছে আবুল হোসেন ভাই, আমি 5-এ বলি এবং 6-এ, 9 এবং 10-এ। নাম্বার মৃগশিরা নক্ষত্র 6°40' আছে হ্যাঁ যে বৃষ রাশিতে, আর মিথুনেও আছে 6°40'। হ্যাঁ হ্যাঁ, এই ওই তো এই দুই মঙ্গল, আর কিছু নাই। মঙ্গল, আর কিছু না। আবার ওই না 9-এও তাহলে দেখেন কি ওই মঙ্গলের নক্ষত্র পড়েছে মানে ধনিষ্ঠা। না না না, ওইটা আমি 9 যাচ্ছি। দেখেন। তাহলে কি মঙ্গলের নক্ষত্রটা যেখানে যেখানে পড়ছে সেইটাই যাব? হ্যাঁ হ্যাঁ, কেন? ওই রাহু যেহেতু মঙ্গলের রাহু নক্ষত্রে আছে এবং না মঙ্গলের নক্ষত্র না কোন কোন জায়গায় আছে স্যার সেটা না না ইন্ডিকেট করেছে। আপনি এই হয়নি আমার কৃষ্ণ মেটেনি, এটা কে বলবেন? আর একজন বলতে আচ্ছা আমি চাইছিলেন। বলে দিচ্ছি, আমি একটু বলে দিচ্ছি। আমি আমলদা, একটু বলি, আমি বলি। আমলদা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি আগে সহজ করে দিই, তারপরে আপনারা বলেন, আরো একটু সহজ করে দিই। আপনার জমি মকর রাশিতে পড়েছে, কুম্ভ রাশিতেও পড়েছে। আপনার আরেকটা জমি পড়েছে বৃষ রাশিতে, আর একটা জমি পড়েছে মিথুন রাশিতে, আর এক খণ্ড জমি পড়েছে হচ্ছে কন্যা রাশিতে আর তুলা রাশিতে। এখন আপনার জমি নিয়ে ঝামেলা হয়েছে, তাহলে কোন খণ্ড নিয়ে ঝামেলা হয়েছে? বুঝতে জি পেরেছেন কেন জি এটা হলো? এটা হচ্ছে চন্দ্র তার আছে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল, তার দ্বিতীয় চরণে আছে, অর্থাৎ মঙ্গল ভূমির কারক, জমির কারক। এখানে ধনভাবে রাহু আছে, সেও মঙ্গলের নক্ষত্রে, মানে জমি জমা আগুন টাগুন এইসবের ব্যাপারটা, জি মানে স্যার, মঙ্গলের যে ঠিক গ্রহ, আছে। জি এইগুলো নিয়ে আছে, এইগুলোর জি উপরেই দুটি গ্রহ আছে তার হুম, জন্মকালীন, মানে আজকের গোচর রাশি থেকে আজকের গোচরে রাহু এখানে আছে। জি স্যার, এই মঙ্গলের নক্ষত্র যে জায়গায় আছে, ওনার বয়সে যে জায়গা কভার করবে, আচ্ছা সেই জায়গাটিতে ওনাকে হিট করবে, মানে বে যাবে অলরেডি সেখানে। ঠিক আছে, ঠিক আছে এটা স্যার। হচ্ছে জি, আমি এইটুকুই আপনার কথাটা তখন শুনতে পারিনি স্যার, এই জন্য রিপিট করতে চাচ্ছিলাম। এইটুক সবাই আচ্ছা, বুঝছে। আমি একটু প্রশ্ন করি, একটা প্রশ্ন। হ্যাঁ বলেন, স্যার একই প্রশ্ন একটু করবো স্যার। হ্যাঁ বলেন 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 সুরদাস স্যার বলেন। ধরেন এখন এটা দশমে মঙ্গল, শুভ মঙ্গল, তখন দশম মঙ্গল তো শুভ, তখন তো স্যার এটা এই মঙ্গল শুভ ফল দিব নাকি? এটা যেহেতু ধনভাবে অশুভ ফল দেয় রাহু, তখন কি রাহু শুভ অবস্থান থাকলে কি রাহু তখন শুভ ফল দিবে নাকি? শুভ অবশ্যই দেবে, গ্রহের যে কারণ হচ্ছে নক্ষত্রগুলি। সেটি তো আপনার এই গোচর বিচার যখন শিখে ফেলবেন, তখন তো সে যদি দশমে থাকে অবশ্যই শুভ ফল দেবে। কিন্তু সেই আচ্ছা পর্যায়ে স্যার, শিখতে গেলে, একটা জিনিস শিখতে যদি এতক্ষণ বসে থাকি আমরা, তাহলে আমরা 12টা ভাগ কেমনে বিচার? না তাহলে স্যার এটা ক্লাস ঠিক করবো। আছে, মানে মানে আমলদার প্রশ্নটা ছিল ওই যে 5, 6 কেন কেন ধরবো, 9, 10 কেন ধরবো? তো না এটা হয়েছে, আমার এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এটা শেষ। আচ্ছা, রাহুদেব যে নক্ষত্রে বসে আছেন, রাহুদেবের সেই নক্ষত্রটার নাম কি একবার বলবেন? কেমন, কোন নক্ষত্র রাহু এটা? রাহুদেব যে নক্ষত্রে বসে আছেন মঙ্গলদেবের, ওই নক্ষত্রটার নাম কি? কারণ এখানে নক্ষত্রের গোচরে নাম 17টা ধনিষ্ঠা। নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রে বসে ধনিষ্ঠা, আছে। কিন্তু এখানে আমার এখানে গুগলে সার্চ করে দেখাচ্ছে যে এখানে শতবিশা নক্ষত্রে আছে এখন। তো শতবিশা তো রাহুদেব নিজের নক্ষত্র, আমি এই জায়গায় কনফিউজ হয়ে যাচ্ছি বারবার। এখানে গোচরে 60° দেখাচ্ছে রাহুদেব আছেন এবং শতবিশা নক্ষত্রে।
তো আপনার শত বিষা নিয়ে আর ধনিষ্ঠা নিয়ে লাফালাফি করে তো লাভ নেই। সফটওয়্যার এক এক সফটওয়্যার এক এক রকম দেখাবে। আমরা লিখেছি যেটা 6 ডিগ্রি সেটা নিয়ে করব আমরা। আহ, এটা বুঝে গেছি, এটা বুঝে গেছি, আমি এটা এইটুকু বুঝছি এটা তাহলে স্যার যে যে আমি এইখানে তো এই জন্য সবাই বললাম আলোচনা যে করতে আমার উচ্চতর ব্যাচের প্রাথমিক শুরু হবেই অ্যাফি ম্যারেজ দিয়ে। এই জন্যই বললাম আপনাদের যে অ্যাফি ম্যারেজ যারা বুঝবেন না, যারা অ্যাফি ম্যারেজের ডিগ্রি মিনিট মানবেন না, ওই সফটওয়্যার আমি মানবো না, এটি দিয়ে শিখতে হবে। এই জন্য আমি বলেছি এক এক সফটওয়্যার এক এক রকম দেখাবে। নীরজ স্যার কি বলতেছিলেন? আমি স্যার এখানে একটা প্লাস করতে চাই স্যার, মানে আপনার হ্যাঁ, বলেন। আলোচনার সাথে যেমন যে জায়গাগুলো আপনি এইখানে ওনার এই জন্য যে হিট করছে, যেমন সেই হিসাবে ওনার ফিফথ হাউসটা আমরা এখানে মাইনাস হয়ে যাচ্ছে 6, 9, 10। এবং আমি এখানে প্লাস করতে চাই, যেহেতু রাহু মঙ্গলের নক্ষত্রে আছে সেকেন্ড হাউস, যে এখানে মঙ্গল রাশি সাপেক্ষে চতুর্থ এবং একাদশপতি, ভূমি সংক্রান্ত কোনো বিষয়ে উনি দূর ঝামেলায় আছে এবং ওই পৈতৃক সম্পদ উদ্ধার করতে যায় উনি অনেক ঝামেলা হয়েছে। এটা আমার কাছে, বা পরিবার সংক্রান্ত কোনো বিষয়ে উনি দূর ঝামেলায় আছে, এই বিষয়টা আমি এখানে ধন এই পারপাসে উনার অর্থ ব্যয় বা ধন ক্ষয় করাইতেছে, এরকম আমার কাছে মনে তাহলে হচ্ছে আর কি। ফলাদেশ ওই রকম লিখে দেন, এক একজন এক এক রকম লেখে, তারপর যেটা মেলে সেটা মেলবে। তার জন্য এত সময় বসিয়ে রাখছেন কেন? এত সময় বসিয়ে রাখার দরকার কি? আমি তো বলছি যে এক একজনে এক একটা লেখেন, কিন্তু ওনার মুখের দিকে তাকায় লিখেন না, এই দিকে তাকায় লেখেন। হয়ে গেল। স্যার আবার মুখের দিকে যেন তাকায় লিখতে না এখানে পারে, জন্য রাখেন। ভিডিওটা অফ করে দিলাম। না, আপনার আপনার কথা পরে। এখানে আমরা রাহুর দৃষ্টি কিন্তু তৃতীয় ভাবে আছে, মানে দ্বাদশ দৃষ্টি, মানে ওনার জীবনের যাবতীয় ধৈর্যাদি কিন্তু নষ্ট করে দেবে এখন। ধৈর্য, মনোবল, জনবল, মানসিকতা, সাহস, তারপরে শ্রমিক কর্মচারী, মিত্রভিত্ত, দাসদাসী, কণ্ঠস্বর, অন্ননালী, চেষ্টা বল, এগুলো সব কিন্তু নষ্ট করে দেবে এখানে দৃষ্টির কারণে। তার এই যে রাশির অষ্টমে রাহুর দৃষ্টি আছে, অষ্টমে কেতু এবং শুক্র আছে আজকে গোচরে, এই যে কেতু এবং শুক্র আছে। তো শুক্র কিন্তু ইনার রাশির পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে পঞ্চম এবং দশমপতি আপনার রাশিটা হচ্ছে মকর। মকরের পঞ্চম এবং দশমপতি শুক্র শুভকারক গ্রহ। তো শুভকারক গ্রহ হওয়া সত্ত্বেও এই শুক্র কিন্তু সে অষ্টমে আছে। তাহলে পঞ্চম ভাব এবং দশম ভাবের যে শুভত্ব, সে অষ্টম ভাবে থেকে রাহু দৃষ্ট এবং কেতু যুক্ত থাকার কারণে ওই শুভ ফলটা কিন্তু সে পাবে না। মকর রাশি সাপেক্ষে বা মকর লগ্ন সাপেক্ষে বুধ আর শুক্র শুভকারক গ্রহ, শনি আর রাহু হচ্ছে মারক গ্রহ। আপনাদের নিশ্চয়ই মুখস্থ আছে চন্দ্র মঙ্গল বৃহস্পতি পাবক। এগুলো নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে, ভুলে যাননি, কয়দিন আগে পরীক্ষা দিয়ে আসলেন, নিশ্চয়ই ভুলে যাননি এগুলো। তাই যদি হয় তাহলে রাহু কিন্তু এই তার রাশির অষ্টম ভাবে দৃষ্টি দিয়েছে। সেখানে কিন্তু শুক্র, এই যে গোচরে শুক্র 15°27' অতিক্রম করছে। তাহলে 15°27' এ কার নক্ষত্র পেল? মানে 15°27' মানে পূর্ব ফলগুনি শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে আছে, শুক্রের নক্ষত্রে আছে। তাহলে শুক্রের নক্ষত্রে আছে, আর শুক্র হচ্ছে শত্রু রবি আর চন্দ্র, সেই রবির ঘরে আছে। তার মানে শুক্র অলরেডি ড্যামেজ আছে, শুভ হলেও সে ড্যামেজ আছে। আর রাহু দৃষ্টিতে আরো ড্যামেজ হয়েছে। তাহলে পঞ্চম দশম ভাবে শুভ ফলটা কিন্তু সে পাবে, এখন সে পাচ্ছে না। আমরা একটি অপশন যদি ধরি, নীরজ স্যার যে ফলাদেশটা বললেন, ধরেন যদি ওইটা ধরি, তাহলেও আমি বলবো যে পঞ্চম এবং দশম ভাবে কোনো সাপোর্ট ওনাকে ওই কাজের ক্ষেত্রে দেবে না। আবার ওই কাজের যে ধৈর্য ওনার থাকবে না, ওনার মনোবল থাকবে না, ওনার মানে ওই সেই কেউ সহযোগিতা করবে না, বীরত্ব দেখাতে পারবে না, উনি ভেঙে পড়বে, ওনার চেষ্টা বলো ব্যর্থ হয়ে যাবে। উপরন্তু এই রাহুর পঞ্চম দৃষ্টি ওই সেই দশম ভাবে, দশম পতির উপরও দৃষ্টি পড়েছে, আবার দশম ভাবেও দৃষ্টি দিয়েছে। মানে উনি কি করবে সেটা করার একটা দিকভ্রষ্ট হয়ে যাবে। এই অংশটা লিখে নিতে হবে, অথবা এই ভিডিও বারবার দেখতে হবে। দেখে বেশি না, মানে 2-3 দিন চর্চা করলে বা 5 দিন চর্চা করলে এটা সহজ হয়ে যাবে। এখন আপনারা বয়স 10 বছর 10 বছর করে নেন, দশা নেন, আর যেভাবে নেন নেবেন, না হলে এই অষ্টদিক চক্র এভাবে নেবেন, যেভাবে খুশি আপনার সেইভাবে নেবেন। এটার সাথে আমার তো কোনো
বিষয় নেই। আমার জন্য, আমার বোঝার জন্য আমি এই অষ্টদিক চক্র এটাকে নেই। কারণ হচ্ছে তাতে কি হয়, ওই ডিগ্রি গুলো হিসাব করে অ্যাকুরেট বয়সে যে 10 মিনিটে যদি একজন মানুষের ভাগ্য গণনা করতে হয়, তখন আর ওই 10 বছর করে ধরলে ওটা বিচার করতে সময় লাগে বেশি। তা আমার তো একেবারে জিস্ট বছরে যাওয়ার দরকার নেই। আমার বছরের 1 বছর আগে পিছে গেলে আমার এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, আমি এটা মনে করি। তো সেই অনুযায়ী আমি সেইভাবে বিচার করি। দেখেন বাকিগুলো একটু বলে যাই, বলে যাওয়ার পরে তারপরে দেখেন এবার মঙ্গল কিনা আবার দেখেন ওই রাশির পঞ্চমে, দেখেন মঙ্গল বসে আছে 19°37'। তাহলে 19°37' মানে 13-10-23 মানে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে আছে। তাহলে চন্দ্র কি হয়েছে এখানে? চন্দ্র মকরে, রাশি মকর। তাহলে মকর রাশির চন্দ্র সে পাপক গ্রহ, চন্দ্রের নক্ষত্রে গিয়ে এখানে কে আছে? মঙ্গল। তাহলে মঙ্গল তো জলের মধ্যে পড়ে গেছে, মঙ্গলের তেজগাম্ভীর্য তার আছে? পঞ্চম ভাবে তার কি বাবা আছে? এখান থেকে বলে দিতে পারেন তার বাবা আগে মারা যাবে, মা পরে। মানে মঙ্গলের তেজগাম্ভীর্যতা এখানেই শেষ হয়ে গেছে, এখান থেকে বলে দিতে পারে। কেন? মঙ্গল তার রোহিণী নক্ষত্রে, বর্তমানে গোচরের রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে পড়েছে, মানে সে দুর্বল হয়ে পড়েছে। এবং শনির তৃতীয় দৃষ্টি পড়েছে, মারক শনি, যার জন্য এখানে বলতে পারেন যে আপনার বাবা মায়ের মধ্যে বাবা মাইনাস হয়ে গেছে। এই যে শনির তৃতীয় দৃষ্টি। এবার শনি 20°27'। 20°27' মানে 13, 3, 16, 17, 20 মানে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র। তাহলে বুধ কি এখানে? দেখেন বুধ কিন্তু এই ষষ্ঠপতি এবং নবমপতি। নবম ভাবে মানে সেই বুধ কানেক্ট করছে সেই পিতাকে, পিতা মাতা। নবম ভাব বিচার হচ্ছে না নবম ভাব থেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আবার তার সেই ষষ্ঠপতি মানে রিপুপতি, ব্যাধি পীড়া। তাহলে ব্যাধি পীড়া, ঋণ বা ভয়ভীতি, অপমান অপদস্থতা, পরনিন্দা, বিপদ আপদ এই ষষ্ঠ ঘর থেকে বিচার হচ্ছে। তাহলে সে বুধের নক্ষত্রে শনি বসে আছে, ও কি ভালো কাজ করেছে? বুধ কি ভালো কাজ করেছে? ওখানে ভালো কিছু করার সুযোগ আছে বুধের? ষষ্ঠ ভাগ্যপতি শুভ হতে পারে, শনি নক্ষত্রে বসে আছে, শনি তার নক্ষত্রে বসে আছে, সুযোগ আছে, চেইন মেনটেন করলে সুযোগ আছে। এবার দেখতে হবে বুধ কোথায় আছে। তাহলে বুধ আমরা যখন দেখে আসবো সে ষষ্ঠ ভাবে বক্রী হয়ে বসে আছে। তো ষষ্ঠ ভাবে বক্রী হয়ে বসে আছে, সেইখানে তো রাহু বৃহস্পতি দৃষ্টি দিয়েছে। নক্ষত্রে। রাহু দৃষ্টি দিয়েছে মানে উনি যে বর্তমান সময়ে একটা ক্রিজিকলের মধ্যে আছে, সেটি কিন্তু এই গোচরে বের হয়ে যাবে। দেখেন মানে খুবই একটা ঝামেলাপূর্ণ সময় যে উনি অতিক্রম করছেন, এটা বের হয়ে যাবে। মানে উনার বয়স যেই 45 পার হয়েছে, সেই যে উনি ঝামেলার মধ্যে পড়েছে, 45 না, এখান এই অংশ থেকে ধরতে ধরতে আসতে হবে। 48। না না, তার আগের যে 6°40 যেটা রয়েছে ওই অংশ থেকে, মানে ধরেন 42, 45-এর আগে 40, 42-43। 42 থেকে ধরেন। তো 42 থেকে কিন্তু উনি যে কলে পড়েছে সেখান থেকে আর বেরোতে পারতেছে কিনা সন্দেহ। কিন্তু সেখান থেকে কি হচ্ছে, তাহলে বুধকে আমরা দেখলাম বুধ বক্রী এবং সে রাহুদিষ্ট হয়ে বসে আছে। পরবর্তীতে আমরা আসবো বৃহস্পতি। যখন বৃহস্পতি বিচার করবো, বৃহস্পতি সপ্তমে তুঙ্গস্থ হয়ে বসে আছে। তাহলে তুঙ্গ ডিগ্রিতে আছে না তুঙ্গ ডিগ্রি ত্যাগ করেছে? তুঙ্গ ডিগ্রি কিন্তু ত্যাগ করেছে, তুঙ্গ গৃহে আছে, কিন্তু তুঙ্গ ডিগ্রি পায়নি। বৃহস্পতি কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ? 5 ডিগ্রি। 5 তাহলে ডিগ্রি। 5 ডিগ্রি, সে এত আছে 9°43'। হ্যাঁ, মানে সে পার করে ফেলেছে এবং পার করে বৃহস্পতির ফেলেছে। নক্ষত্রকে পার করে ফেলেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো বৃহস্পতির নক্ষত্রকে সে পার করে ফেলেছে, শনির নক্ষত্রে ঢুকে গেছে অলরেডি। সেই বৃহস্পতি কিনা শনির উপর দৃষ্টি দিয়েছে, তাহলে মারক শনির উপর দৃষ্টি দিয়েছে। তাহলে ঠেকাতে পারে প্রবৃত্তির জায়গা, অভিলাষের জায়গা, বা ধরেন আপনার সহযোগীর জায়গা, প্রতিষ্ঠার জায়গা, অংশীদারের জায়গা, দাম্পত্যের জায়গা, আনন্দের জায়গা, তারপরে হচ্ছে কি কামবৃত্তির জায়গা, তারপরে ক্রয় বাণিজ্যের জায়গা। এই সকল জায়গাগুলোতে বৃহস্পতি সে শনির নক্ষত্রে, মানে এই রাশির মারক এবং পাপ শনি, মুখ্য মারক এবং পাপ, তার নক্ষত্রে বসে থেকে এই সকল জিনিসগুলো কি দিয়ে যাবে ওনার বাড়ি এনে? যদি দিয়ে যায় তাহলে ওনাকে দিয়ে যাবে, তাহলে জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়। এইবার বৃহস্পতি এখানে থেকে সেই পাপ অবস্থানে থেকে বৃহস্পতি এই ঘরে সপ্তমে থেকে তার পঞ্চম দৃষ্টি আয় ভাবে দিয়েছে। ওনার আয় উপার্জন কি বাড়িয়েছে না কমিয়েছে?
আয়ভাবে কি কি নক্ষত্র আছে? বিশাখা বৃহস্পতির নক্ষত্র, অনুরাধা শনির নক্ষত্র, আর জ্যেষ্ঠা বুধের নক্ষত্র। তাহলে যদি বিশাখা বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি কিনা শনির নক্ষত্রে থাকার কারণে সে দুর্বল হয়। তারপরে অনুরাধা নক্ষত্র হচ্ছে শনি। আরে হ্যাঁ। তো অনুরাধা নক্ষত্রটা হচ্ছে শনি, কই গেল? অনুরাধা নক্ষত্র শনি। আর বুধকে কিন্তু আমরা এখানে বলেই আসছি অলরেডি, যে বুধ কি অবস্থানে আছে, দেখেন বক্রী অবস্থানে আছে। বুধ 22 ডিগ্রি, 22 ডিগ্রি, ওই 23 ডিগ্রি 22 মিনিট, মানে 23 ডিগ্রি 22 মিনিট, মানে সে কোথায় আছে? 23 ডিগ্রি 6, 13 + 19, পুনর্বসিত। মানে পুনর্বসু বৃহস্পতির নক্ষত্রে আছে। কিন্তু রাহু দৃষ্ট থাকার কারণে, ওই বুধ শুভকারক বুধ রাহু দৃষ্ট থাকার কারণে সে আর ফল দিতে পারে, তাই সে ব্যর্থ হয়ে গেছে। আর এই বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি যে একাদশ ভাবে পড়েছে, যে একাদশ ভাব কি? লাভের ঘর, প্রাপ্তির ঘর, কামনার ভাব, সিদ্ধির ভাব, গরিমার ভাব, জ্ঞানের ভাব, সখ্যতার ভাব, যানবাহনের ভাব, মিত্রের ভাব, তারপরে আহ পুনরুদ্ধারের, যাবতীয় পুনরুদ্ধারের ভাব, এগুলো তো মনে রাখতে হবে সব। সেইভাবে দৃষ্টি দিয়েছে, কিন্তু সেই জায়গায় 3টি মৃত নক্ষত্র, মানে তার শত্রু নক্ষত্র বসে আছে। আবার বৃহস্পতি চন্দ্রকেও দৃষ্টি দিয়েছে। চন্দ্রকে যেমন দৃষ্টি দিয়েছে, তেমনি রবিও তো চন্দ্রকে দৃষ্টি দিয়েছে। তাহলে রবি যখন চন্দ্রকে দৃষ্টি দিয়েছে, মানে তার রবি 1 ডিগ্রি 40 মিনিট, আর চন্দ্র হচ্ছে 27 ডিগ্রি 30 মিনিট, মানে শুক্লপক্ষ পার করে অলরেডি কৃষ্ণপক্ষে চলে গেছে কিন্তু সেই। তার মানে অন্ধকার জগতে সে অলরেডি প্রবেশ করেছে আজকের দিনে। তার মানে উনি উনার নিজের অন্ধকার নিয়েই আসছে, উনি আলো নিয়ে আসেনি। এই দেখেন 1 ডিগ্রি আর ওই 27 ডিগ্রি, এই 1 ডিগ্রি মানে পূর্ণিমা শেষ। তারপরে কিন্তু আপনার কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে। তার মানে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া পার হয়ে যাচ্ছে, সে আর বসে নেই, সে কিন্তু আর ভালো জায়গায় নেই। তাহলে প্ল্যানেটটার ভালো কি আছে? গোচর বিচার করতে ভালো থাকুক আর মন্দ থাকুক, আমাদের ভালো কি আছে খুঁজে বের করার দরকার নেই। আমাদের যেটা আছে সেটি বের করতে হবে। সেটি আমরা কিভাবে বের করব, এটি আমাদের ভাবতে হবে। এই যদি অনুধাবন করতে পারেন, আমি ধরেন যে চট জলদি বললাম, এই চট জলদি আপনাদের বুঝতে কষ্ট হবে। মঙ্গল কি করেছে? মঙ্গল 19 ডিগ্রি 37 মিনিট, মানে কি? মানে সে রোহিণী নক্ষত্রের চন্দ্রের নক্ষত্রে চুপনি খাইছে, জলের মধ্যে চুপনি খাইছে। তার চতুর্থ দৃষ্টি কোন জায়গায় দিয়েছে? অষ্টম ভাবে না? তাহলে অষ্টম ভাবে দৃষ্টি দিয়ে কি করলো? অষ্টম ভাবে কেতু, শুক্র, আর হচ্ছে রবির নক্ষত্র আছে এখানে। তাহলে মঙ্গল সে দৃষ্টি দিল, সে নিজেই তো জলে চুবনি খেয়েছে। আর মকর লগ্ন সাপেক্ষে মঙ্গল তো পাপক গ্রহ, সেই পাপক গ্রহ পঞ্চমে আছে, এই জায়গায় আছে পঞ্চমে, জলের নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে। তাহলে ওই যে রোহিণী নক্ষত্রে থেকে তার যে চতুর্থ দৃষ্টি দিল, এই যে অষ্টম ভাবে, তাহলে অষ্টম ভাবকে কি, মানে অষ্টম ভাবস্থ কেতু আর শুক্রকে কি মঙ্গল জাগায় তুলতে পারছে? পারেনি, কিন্তু মঙ্গল নিজেই তো নেই, তা বাঁচাবে কি? জি। তারপরে মঙ্গলের সপ্তম দৃষ্টি আবার মঙ্গলের ঘরে পড়েছে, আর এই ঘরটা তার আয়ের ঘর। ওনার কি আয় উপার্জন এখন আছে না নেই, এটা খুঁজে দেখতে হবে আছে কিনা। আর হচ্ছে ব্যয়ের ঘরে তার অষ্টম দৃষ্টি পড়েছে। তাহলে উনি কেমন আছে, উনি কি জন্য আসছে আপনাদের কাছে? এই হচ্ছে জ্যোতিষদের কাছে কি আসছে, এটা এইটুক গবেষণা করতে হবে, শুধু এইটুক। মাথায় কিন্তু আমাদের ধরছে না। স্যার ধরছে, কিন্তু এখানে এখন তো আরেকটা প্রশ্ন এসে যায় যে এত ঝামেলা, তো এর ট্রিটমেন্ট কি দেব? এটা তো পরে। ট্রিটমেন্ট না তো আগে পরে না, দরকার নেই। এখন তো আমরা আগে উনি আসছে শিওর কি ক্লাস। জন্য? উনি জি স্যার। আসছে কি আসছে জন্য? কেন সেটা ফাইন্ড প্রথম আউট করতে নজরটা হবে। দিতে বলছি, কিন্তু রাহু আর চন্দ্র, চন্দ্র হচ্ছে তার লগ্ন, মানে জীবিকা, মানে তার মস্তিষ্ক। আমরা তো জি এখন একেই লগ্ন ধরছি। তার জি মানে তার জীবিকা, তার মস্তিষ্ক, তার যোগ্যতা, তার মন, তার দেহ, তার ব্যক্তিত্ব, তার গুণ, তার আসক্তি, সবকিছু এখানে ওই চন্দ্র। তাহলে সে মঙ্গলের ঘরে বসে আছে। দ্বিতীয় কথা বলছি, ধনভাবে রাহু।
তাহলে মঙ্গল জমি জমা সংক্রান্ত ব্যাপারটাই হবে। এবং সেই জমি জমা যেহেতু পঞ্চম ঘরে পড়েছে, পঞ্চম আর ষষ্ঠে দাগ যখন দিয়েছি অবশ্যই সেটি হবে। আর ষষ্ঠ ভাবে মার্ক করেছি মানে মামলা টামলা নিয়ে উনি দৌড়াদৌড়ি করবে। তাহলে বাঁচাবে কে? বাঁচাবে ওই মঙ্গল। তখন আমরা দৃষ্টি দেবো মঙ্গলের দিকে। কিন্তু মঙ্গলের যখন দৃষ্টি দেবো, মঙ্গল সে জলে পড়েছে। আর মঙ্গল জলে পড়ার কারণে মানে মঙ্গল বেঁচে নেই, মানে ওই সম্পত্তি বা সম্পত্তি সংক্রান্ত ঝামেলায় যদি আসে, তাহলে মঙ্গলটা জলের মধ্যে চুবনি খাওয়া। সে চুবনি খেয়ে দৃষ্টি যখন দিয়েছে অষ্টম ভাবে, তাহলে অষ্টম ভাব নিধন ভাব, মানে ঝামেলার ভাব, পরমার্থ ভাব, পুলিশ ঝামেলা, পুলিশ কেস, তারপরে ওই চোর সিটিং বাজ, বদমাইশ, বা ধরেন পরাজয়ের ভাব, এক কথায় পরাজয়ের ভাব, শোকের ভাব, তারপরে হচ্ছে পরাভবের ভাব, অপমানের ভাব, সেই ভাবের উপর দৃষ্টি দিয়েছে। সেইভাবে তো রাহুর সপ্তমে তো কেতু থাকবেই। সেখানে শুক্র যে অবস্থান করছে, শুক্র আপনার লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে শুভ, কিন্তু শুভ হয়ে কি করলো? শুক্র তো সে শুভ ফল দিতে পারলো না। প্রথমে শুক্রের ব্যাখ্যা দিয়ে গেলাম। তাহলে শুক্র পঞ্চম দশম পতি সেই শান্তিটা দিতে পারলো না। ওনার একটা চাকরি বাকরি কিছু নেই, মানে ওনার আয়ের পথ নেই, উপার্জনের পথ নেই। এটা ধরেন আমরা নয় জানলাম, যারা জানি না তাকেও কিন্তু এইভাবে বলে ফেলতে হবে, আর তাই লাগতে হবে। তার জন্য চাই একটু গবেষণা, আর সাধনা, আর কিছু না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে 1 ডিগ্রিতে রবি আর 27 ডিগ্রিতে চন্দ্র, অবশ্যই উনি অন্ধকার বানায় নিয়ে আসছে, মানে নেগেটিভ সময় উনি আসছে। এটি প্রথম আগে দেখতে হবে। যদি এর আগে থাকতো, তাহলে সে কোন ভাবে ছিল? ধরেন একাদশ ভাবে চন্দ্র থাকতো, এখানে রবির একাদশ ভাবে চন্দ্র থাকতো গোচরে আজকে, উনি তো আজকে আসছে, তখন কি হতো? পঞ্চম ভাব উনি বিদ্যা নিয়ে আসতো, বা উনার রাশির একাদশ ভাব মানে আয় উপার্জন নিয়ে আসতো, এবং সামনে লাইট থাকতো, লাইট চলার পথে আলো থাকতো। এখন কিন্তু চলার পথ কালো, এখান থেকে এই পর্যন্ত চলার পথ কিন্তু কালো। স্যার চন্দ্র কি মানে প্রতিপদ পড়ার সাথে সাথে কি স্যার খারাপ হয়ে গেল? আপনার সপ্তমী থেকে কৃষ্ণা কি পর্যন্ত, ষষ্ঠী পর্যন্ত না সপ্তমী পর্যন্ত চন্দ্র শুভ বলা হয়। স্যার শুভ বলতে আমরা জানতাম যে স্যার মানে পঞ্চমী পর্যন্ত ষষ্ঠী ষষ্ঠী পর্যন্ত, পর্যন্ত স্যার, ষষ্ঠী 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 সপ্তমী পর্যন্ত, পর্যন্ত, ষষ্ঠী পর্যন্ত কৃষ্ণ হলে একটু সপ্তমী শুভ। পর্যন্ত ধরা হয়। ষষ্ঠী পর্যন্ত শুভ শুভ, বলা হয়। কিন্তু ষষ্ঠী প্রতিপদের পর্যন্ত। চন্দ্র, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় চন্দ্র, সেটা আলাদা ব্যাপার রয়েছে। আপনাদের বারবার করে বলেছি পঞ্চাঙ্গটা পড়েন। এখানে আমাদের পঞ্চাঙ্গ স্যার উপস্থিত হয়েছিলেন, ওনাকে দিয়ে কিছু বলাতাম, ভাবিছিলাম সেই জায়গায় যেতে পারবে। উনি তো আবার নেই, আমাদের জিয়াল মন্ডল স্যার। উনি যদি থাকতেন তাহলে ধরেন পঞ্চাঙ্গটা আপনাদের একটু ধরিয়ে দিতে পারতেন। দেখলাম উনি আবার জুম টুম চালাতে পারেন, আর গ্রামের মানুষ দেখা যাচ্ছে খুব একটা ভালো চালাতে পারেন না। গ্রামে দেখা গেল হয়তো ইলেকট্রিসিটি নেই, বা কি কারণে উনি নেই আমি জানি না। তবে উনি তো যোগদান করেছিলেন, আমি দেখলাম আগে নাম লেখা ছিল, আজকে আবার নাম লেখা নেই। তো এই যে পঞ্চাঙ্গে গুরুত্ব দিলেন না, মানে পঞ্চাঙ্গ থেকেই তো আপনার এই যে চরণ যখন আসছেন, চরণের ধরেন আপনাদের নোটটা আমি দিয়ে দেবো, বা আমাদের বিপ্লব কে মন্ডল উনি মনে হয় দিয়ে দিতে পারবেন, বিপ্লব কুমার মন্ডল উনি মনে হয় দিয়ে দিতে পারবেন, যে আমাদের এই 27টা নক্ষত্রের 4 27 কত, 4 25 100, 4 দুগুণে 8, এই 100টা করণের ফল, 108টা করণের ফল আমাদের বিপ্লব বাবু দিয়ে দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো ধরেন উনি দিয়ে দিল, দিয়ে দিলে আমরা নিয়ে নিলাম, ওটাকে নোট করলাম, ওটা মুখস্থ করলাম। মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই, কেননা কৌশল তো আপনার শিখছেন না। কৌশল যদি শিখতেন তাহলে কি হতো? মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, তাহলে অশ্বিনী নক্ষত্র, কেতু বিংশোত্তরী কেতুর দশা, অষ্টোত্তরী কিসের দশা, সেই অনুযায়ী তিথি কি, তিথি অনুযায়ী করণ কি, করণ অনুযায়ী যোগ কি, যোগটা তো আমরা নক্ষত্রে পেয়ে যাচ্ছি। তাহলে সেটি শিখলে আমাদের পরিপূর্ণরূপে মুখস্থ থাকবে। কিন্তু এটি যদি আমরা পঞ্চাঙ্গে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের সিলেবাসে 1 বছর আমি যে পরিকল্পনা করেছি 50টা ক্লাসে, আমরা কিন্তু খুব একটা আগাতে পারবো না। তো আমাদের আসু দরকার কি? পঞ্জিকাটা দেখা, শুভ সময়টা বের করে দেওয়া, আর বিষয় কি, আমাদের মানুষের ভাগ্য গণনা করা। তাহলে ওটা আমাদের দরকার নেই, ওটা নোটটা রেখে দেবো আমরা, শুধু যে করণের ফলটা রেখে দেবো। আমাদের ওগুলো শিখবো না, পরে শিখবো, যদি আমাদের দরকার হয়, পরে গবেষণা যদি করতে হয় পরে শিখবো, আজকের দরকার নেই।
এটা হচ্ছে চিন্তা ছিল না। কিন্তু এখন থেকে যে সব ব্যাচ নতুন আসবে, তারা দেখবেন অটোমেটিক আপনারা যেমন এই ব্যাচের যারা নতুন, তারা যেমন একটু বেশি শিখে আসছেন, ওই এখন থেকে নতুন যারা আসবেন ওনারা আর একটু বেশি শিখে আসবেন, আমার বিশ্বাস। সেই অনুযায়ী তাদের জন্য আরো সুবিধা হবে। এইবার আপনারা গুছিয়ে আপনাদের তরফ থেকে দুই তিনজন একটু বলেন, যারা বলতে চান স্বেচ্ছায়, ভুল হয় হোক।